সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 44, অর্থাৎ 44 কিন্তু 4+4 = 8, অর্থাৎ অষ্টম ভাব আমাদের কিন্তু আয়ু বিচারের বা মৃত্যু বিচারের ভাব, সেটি 44 নাম্বার ক্লাসে গিয়ে পড়েছে। তাছাড়া আজকের বিষয় হচ্ছে আয়ু, মৃত্যু, মৃতদোষ এবং দুর্ঘটনা বিচার পদ্ধতি। আজ ক্লাস হচ্ছে 20শে মার্চ 2026, অর্থাৎ 2+3+1 = 6, তার সঙ্গে শুক্রবার মিলে 3, সকাল 8টায় ক্লাস হচ্ছে, অর্থাৎ 2 চন্দ্র। চন্দ্র কিন্তু আজ মারকত্ব দোষ পেয়ে 27 নাম্বার নক্ষত্রে শনিকে, রবি এবং শুক্রকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো এখানে একটি হাত অঙ্কিত আছে, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এই আজকের গোচর প্ল্যানেটটি অঙ্কিত আছে। আমরা একটি বিশেষ করে আয়ু বিচার করার জন্য একটি পার্টও আমরা নিব, তবে সেই যে ছকটি নিব সেই ছকের মাধ্যমে আমরা আয়ু বিচার করব। তো এগুলো আমাদের জানতে হবে, তার আগে একটু খাতা কলম প্রত্যেকের থাকতে হবে। আর আমি কিছু কথা আগে বলতে চাই, যেমন আয়ু বিচারের ক্ষেত্রে প্রথমেই তো আয়ু, হ্যাঁ, আয়ু বিচারের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সর্বদা প্রণিধানযোগ্য পদ্ধতি হচ্ছে অষ্টবর্গ সর্বাষ্টক বর্গ দিয়ে আয়ু নির্ণয় পদ্ধতি। তো অষ্টবর্গ সর্বাষ্টক বর্গ এটি হচ্ছে উচ্চতর ব্যাসের ক্লাসে সীমাবদ্ধ রাখা হয়েছে। এটি অনেক জটিল এবং কঠিন, যে মানুষের মৃত্যুর সময়টি বের করতে হবে, সেটি এত সহজ জিনিস নয়। তথাপিও যেহেতু আপনারা অনেকেই উচ্চতর ব্যাসের ক্লাস করবেন না, তো আয়ু তো বিচার করতে হবে। তো অন্যভাবেও কিন্তু আয়ু বিচার করা যায়, কিন্তু বিষয়টি অনুধাবন করার বিষয়। প্ল্যানেটটি দেখে কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। সেটি যেমন ধরেন, প্রতিটা গ্রহের একটা নির্দিষ্ট আয়ু থাকে। যেমন আমরা শিশুকালে শিশু দৃষ্টি বিচার করি, তাহলে শিশু দৃষ্টি যে বিচার করি আমরা, ওই দৃষ্টি বিচার থেকে শিশুকালে তার জীবন অবসান ঘটবে কিনা সেটি বিচার করি। সেটি কত বছরের মধ্যে আমরা শিশুকাল ধরি, এটিরও একটি প্রশ্ন থেকে যায়। সেটি কিন্তু আমরা বিশেষ করে 7 বছরের মধ্যে যদি কোনো শিশুর অকাল মৃত্যু থেকে থাকে, তাহলে সেটি আমরা শিশু দৃষ্টিকালের মধ্যে আমরা ধরে থাকি। তখন কিন্তু আমরা অন্য আয়ুর দিকে যাই না। তাছাড়া সাধারণত যে আয়ু বিচারের ক্ষেত্রে 7 দিন, যেমন 6 ষষ্ঠীতে নামকরণ করা হয়, ষষ্ঠ দিনে আমি কিন্তু এই জ্যোতিষ জগতে পদার্পণ করে কখনো সপ্তম দিন অতিবাহিত না হলে আমি কারো নামকরণ করি না। ষষ্ঠ দিনে যার নামের প্রয়োজন, যার শিশুর নামের প্রয়োজন বলি আপনারা নাম রেখে নিন। যদি সপ্তম দিনের পরেই আপনারা অপেক্ষা করেন, তাহলে আমি নাম দিতে পারি। সেক্ষেত্রে একটি নাম দিতে মিনিমাম আমার পিছনে ছুটতে হবে 1 মাস অন্তত, ধরে রাখেন। তারপরে নাম চয়েস করে দিতে হবে, দিয়ে টিয়ে তারপরে হচ্ছে জানতে হবে। একটু ভিডিওগুলো অন রাখেন। তাছাড়া আমরা আয়ু বিচারের ক্ষেত্রে স্বল্পায়ু বলি কিন্তু, যে 0 থেকে 32 বছর বয়স পর্যন্ত আমরা স্বল্পায়ু বলি। মধ্যায়ু বলি 32 থেকে 70 বছরের মধ্যে যদি যাদের জীবনাবসান ঘটবে, তাদের মধ্যম আয়ু বলি। আর 70+ হলে তখন আমরা দীর্ঘায়ু বলি। আবার 100-র উপরে গেলে আমরা শতায়ু বলি, বা 100-এর অধিক আয়ু, এটি কিন্তু আমরা বলে থাকি। তাছাড়া প্রতিটি গ্রহের কিন্তু নির্দিষ্ট আয়ু থাকে। কথাগুলো মনে রেখেন, আমি স্লো স্লো বলছি এই কারণে যে মনে রাখার জন্য। প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট আয়ু থাকে, এমনকি গ্রহের ডিগ্রি থেকে আয়ু বিচার করা যায়। যেমন যদি আমরা বলি যে লগ্ন হচ্ছে জীবনী শক্তির কারক, তাহলে লগ্ন, সেই সঙ্গে রবি এবং চন্দ্র, তিনটির ডিগ্রি দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায়। সেটি অনেক কঠিন, যদিও শর্টকাটে বলে দেওয়া যাবে এবং বলে দেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ীও কিন্তু আয়ু নির্ণয় করা যায়। তাছাড়া পল, আমরা দণ্ড, পল এবং বিপল, এটি আমরা কিন্তু জানি। তো খনা বলেছেন যে পলকে আয়ু 12 দিন, অর্থাৎ এক পল সমান 12 দিন। তাহলে সেই পল কিসের উপরে নির্ভর করে আমরা পলটি বের করব? পল বের করব হচ্ছে জন্ম নক্ষত্রের যে সময় পাবে, অর্থাৎ জন্মগ্রহণকালীন সময়ে যে নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র যে কয় ঘন্টা, যে কয় মিনিট থাকবে, সেই ঘন্টা মিনিটকে দণ্ড পলে রূপান্তর করে
এক পল ইন্টু 12 দিন। তাহলে যত পল হবে তত গুণ 12 দিন দিলে আপনার সেই আয়ু বিচার হবে। আর কি বোর্ডে নাম দেখা যাচ্ছে না। ও, তাছাড়া যেমন নবাংশের উপরও কিন্তু আয়ু নির্ণয় করা হয়ে থাকে। নবাংশের প্রত্যেকটা গ্রহের যে ডিগ্রি থাকে, এই ডিগ্রির মান থেকে, আরে বাপরে, ডিগ্রির মান থেকে কিন্তু আয়ু নির্ণয় করা হয়ে থাকে। এটিও অষ্টবর্গের মতো জটিল এবং কঠিন নির্ণয় করা। তাছাড়া বিশেষ করে আমরা জানি অষ্টম ভাব মানে মৃত্যু ভাব, ষষ্ঠ ভাব মানে রোগ ব্যাধি, আবার দ্বাদশ ভাব মানে আমার জীবনের শেষ সময় বা ব্যয়, আমরা ব্যয় বলি কিন্তু ব্যয় না, ওটা জীবনেরও ব্যয় হতে পারে। যদি কারো বাবা মা মারা যায়, বা কারো আত্মীয় স্বজন মারা যায়, কারো সন্তানাদি মারা যায়, সেটি তখন আমরা কি, আমার সন্তান মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, সেটি আমরা কোন ভাব থেকে বিচার করব? সেটি কিন্তু মাদার অ্যাস্ট্রোলজির এই ভাব থেকেই কিন্তু বিচার করা হয়, অর্থাৎ তখন কিন্তু দ্বাদশ ভাবকে কাজে লাগে। এমনকি কোনো ভাবকে বাদ দিয়ে এই আয়ু বিচার সম্ভব নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। শুধু অষ্টম ভাব আয়ু বিচার করতে হবে, এটি বললে আমরা কিন্তু ভুল করব। তাছাড়া একটি জিনিস অবশ্য অষ্টম ভাব থেকে আমরা দেখব যে অষ্টম ভাব যদি কোনো প্ল্যানেটের শক্তিশালী হয়ে থাকে তাহলে আয়ু বাড়ে, আর যদি শক্তি হ্রাস পায় তাহলে আয়ু কমে, এটি আমরা জানি। তাছাড়া পাপ গ্রহের প্রভাব, পাপ গ্রহ আমরা কাকে বলি, এটা কিন্তু আমরা লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ জানি। পাপ গ্রহের প্রভাব যদি বেশি হয় তাহলে আয়ু কমে যায়, আর পাপ গ্রহের প্রভাব যদি কমে তখন আয়ু বাড়ে। আবার বিশেষ করে একমাত্র একটি গ্রহ কিন্তু আয়ুর উপর প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে শনি। শনি যদি শক্তিশালী হয় তখন কিন্তু দীর্ঘায়ু হয়, আবার শনি যদি দুর্বল হয় তখন আয়ু হ্রাস পায়। যদি একটি গ্রহকে আমরা দেখি তাহলে শুধুমাত্র শনিকে আমরা দেখি। আবার যদি একটি গ্রহকে দুর্ঘটনায় মৃত্যুর কারণ দেখি তাহলে কিন্তু রাহুকে দেখি। এমনকি ওই রাহু শক্তিশালী হলে আয়ু দীর্ঘায়ু হয়, আর রাহু যদি দুর্বল হয় তাহলে অনায়ু হয় বা অল্প আয়ু হয়ে থাকে। তাছাড়া লগ্ন যেহেতু আমি বললাম জীবনী শক্তির কারক, তাহলে আমাদের জীবনটা একটি দেহ, দেহ বা মন, এই দেহকে ত্যাগ করবো আর নতুন একটি দেহ ধারণ, সেটিও কিন্তু আমাদের এই আহ, বিশেষ করে লগ্ন ভাব থেকেই বিচার করা হবে যে আমরা কবে দেহ ত্যাগ করব। এমনকি জীবনী শক্তি বা দুর্বল আয়ু, সেটি কিন্তু লগ্ন নির্দেশ করে থাকে। খুব কঠোরভাবে বুঝবেন। আবার বিংশোত্তরী দশা, আমরা সাধারণত ষড়দশা পর্যন্ত আয়ু বিচার করে থাকি। তো এই যে 6 দশায় মৃত্যু সম্ভবপর কিনা, অনেকে দেখা যাচ্ছে 6 দশা পাচ্ছেন না, আবার অনেকে 8 দশা 9 দশা পর্যন্ত আছেন বেঁচে, এমন ক্লায়েন্টও কিন্তু বর্তমান যুগে আসছে। তাহলে আমরা সাধারণত সফটওয়্যারের যখন কুষ্টি করি তখন 6 দশার পরে আর ঋণ দেই না, যে 6 দশার পরে ওটা তো আয়ু বিচার করা হয়নি, তো এটাই এআই যুগ, কৃত্রিম সফট মানে কোষ্টি, এখানে আর 6 দশার পরে কি বা প্রিন্ট দিব দিয়ে ওই মানে হ্যাঁ, ইসের 9 দশা 120 বছর প্রিন্ট দিয়ে লাভ কি, যদি তার আগেই জীবনাবসান ঘটে। কিন্তু নিয়ম হচ্ছে সেখানে আয়ু বিচার করে তারপরে প্রিন্ট দেওয়াটা একটু মনে হয় বেশি ভালো হবে। তাছাড়া আমরা জানি যে প্রত্যেকটা লগ্নের দ্বিতীয় এবং সপ্তম ভাব মারক, এটা তো আমরা জানি, জানি না, জানি, জানি তো। তাহলে সেই দ্বিতীয় ভাব যে, দ্বিতীয় এবং সপ্তম ভাব যদি মারক হয়ে থাকে তাহলে দ্বিতীয় পতি এবং সপ্তম পতির যে দশা এবং অন্তর্দশা, এটিও কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। বুঝতে পেরেছেন? তো তার মধ্যে আমরা কিছু আয়ু শিখবো, আয়ু বিচার শিখবো, যে আমরা দেখবো যে কিভাবে একটি প্ল্যানেটের অষ্টম ভাব পাপস্থ হলো, পাপস্থ হলে কি হয়, ডিগ্রিগত ভাবে 3টি গ্রহের ডিগ্রি দিয়ে কিভাবে আয়ু বের করা হয়, এবং পল থেকে কিভাবে আয়ু বের করা হয়। তার আগে আরো একটু বলে যাই একবারে, শেষ করি। তারপরের অপশন রয়েছে আয়ু এবং মৃত্যু একই সঙ্গে থাকবে, মিতে দোষ। মিতে দোষ, মিতে দোষ
আপনারা জানেন এটা জে.কে দেব স্যার ভালো ব্যাখ্যা করতে পারবেন। তো জে.কে দেব স্যারের কাছ থেকে শুনবো যে যেমন ত্রিপুষ্কর যোগ মানে হচ্ছে একেবারে আহ, চার আনা দোষ আমরা বলি। যেমন নক্ষত্রের দোষ বিচারে কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে, যদিও শুনবো জে.কে দেব স্যারের কাছ থেকে, তারপরেও আমি হালকা একটু বলে যাচ্ছি। যেমন নক্ষত্রের প্রথম পাদে যদি কারো মৃত্যু হয়ে থাকে তাহলে আমরা বলি এক পাদ দোষ পেয়েছে। দ্বিতীয় পাদে যদি মৃত্যু হয় তাহলে দুই পাদ দোষ পেয়েছে। তৃতীয় পাদে হলে ত্রিপাদ বা ত্রিপুষ্কর। এমনকি চতুর্থ পাদে হলে তখন আর তিনও দোষ, ওটি দোষ নেই। আবার বিশেষ করে এই যেটি আমরা মিথ্যে দোষ বিচার করি, এক্ষেত্রে কিন্তু যদি শনিবার, রবিবার, মঙ্গলবার, এই যে শনি, রবি, মঙ্গল, কেন শনি, রবি, মঙ্গলবারে যদি কখনো আপনার পঞ্জিকায় দেখে নেবেন, দ্বিতীয়া তিথি পড়ে, যদি সপ্তমী তিথি পড়ে, যদি দ্বাদশী তিথি পড়ে, মানে ২, ৫ আর ২ ৭ আর ৭, ৫, ১২, মানে দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, শুক্লা এবং কৃষ্ণ উভয় পক্ষে যদি পুনর্বসু, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং শতভিষা, এই ৫টি নক্ষত্র যদি পড়ে থাকে তাহলে কিন্তু ত্রিপুষ্কর দোষ হয়। অর্থাৎ বার দোষ, সেই সঙ্গে তিথি দোষ এবং নক্ষত্র দোষ মিলিত হলে ত্রিপুষ্কর দোষ হয়। তার মধ্যে শনিবারে মারা গেছে, কোনো দেখা যাচ্ছে তিথিগত দোষ নেই, নক্ষত্রগত দোষ নেই, তাহলে একপাদ দোষ হবে। আবার শনি, রবি, মঙ্গলবার বাদে ধরেন বুধবার বা শুক্রবারে মারা গেছে, এইবার তিথিগত দোষ নেই, শুধু নক্ষত্র পুনর্বসু, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা পড়েছে, তখন একপাদ হবে। আবার দেখা যাচ্ছে শুভবারে শুধু তিথিগত দোষ রয়েছে, তখন একপাদ দোষ হবে। অর্থাৎ এইভাবে দোষটা হবে। এটা আপনারা পঞ্জিকার প্রতিপদ থেকে যদি আহ মানে পূর্ণিমা পর্যন্ত, আর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আপনারা যদি অমাবস্যা পর্যন্ত দেখে যান, তাহলে পরপর দেখে গেলে কোন নক্ষত্রে পড়েছে, কয় পাদ পড়েছে, কেন পড়েছে, এটি আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া দুটি নক্ষত্র সবসময় বেশি দোষ পায়। সেই দুটি নক্ষত্র হচ্ছে সিংহ রাশির মঘা নক্ষত্র আর ধনু রাশির মূলা নক্ষত্র, আর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই তিনটি নক্ষত্র সবসময়ের জন্য দোষ বেশি পায়। কেন পায়? মূলা ধরে নিলাম, মূলা যদি পায়, সিংহ রাশির মূলা নক্ষত্র, ধনু রাশির হচ্ছে আপনার ওই ধুত্তরি, সিংহ রাশির মঘা নক্ষত্র, ধনু রাশির মূলা নক্ষত্র, আর হচ্ছে জ্যেষ্ঠা হচ্ছে আপনার ইসের বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। কেন এরা দোষ বেশি পায়, এটিরও কিন্তু একটি বিশেষ ব্যাখ্যা থাকা উচিত, বা দেখি যদি সুযোগ হয় তাহলে দেব। তাছাড়া ধরেন যেমন রবিবার যদি ওই যে বললাম যে রবি, শনি, রবি, মঙ্গলবার, এই শনি, রবি, মঙ্গলবারে যদি বিশেষ করে আমরা যে ৫টি নক্ষত্র বললাম ওই ৫টি নক্ষত্র যদি থেকে থাকে, যদি তিথি দোষ থেকে থাকে, তাহলে যে ত্রিপুষ্কর দোষ আমরা বলি, সেই দোষে আমাদের কি হয়, অর্থাৎ একপাদ দোষে কি হয়, দ্বিপাদ দোষে কি হয়, ত্রিপাদ দোষে কি হয়, এগুলো জে.কে দেব স্যার ব্যাখ্যা করবেন। জে.কে দেব স্যারের জন্য প্রশ্ন রেখে গেলাম। তাছাড়া দুর্ঘটনা বিচার পদ্ধতি, দুর্ঘটনা মানুষের কখনো বলে কয়ে আসে না। এটি হচ্ছে আমাদের বাগেরহাটি ভাষা, কয়ে মানে বাগেরহাটের ভাষা। তো কখনো বলে আসে না। দেখবেন যে সুদিন কিন্তু আসতে লাগলে টের পাওয়া যায়, সুবাতাস টের পাওয়া যায়, বসন্তের দক্ষিণা বাতাস টের পাওয়া যায়, শীতকালের উত্তরের শীতেল বা হিমেল বাতাস, সেটি কিন্তু টের পাওয়া যায়। কিন্তু দুঃখ কখন আসবে সেটি কিন্তু টের টের পাওয়া যায় না। কখন ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে, কখন মুহূর্তের মধ্যে ৫ সেকেন্ড ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যাবে, কখন আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে যাবে, কখন নৌকা ডুবে যাবে, কখন বাস দুর্ঘটনা হবে, কখন ট্রেন দুর্ঘটনা হবে, কখন বিমান দুর্ঘটনা হবে, একটি কিন্তু বলে আসে না। অর্থাৎ দুর্ঘটনা সব সময়ের জন্য পা টিপে টিপে আসে। তাহলে দুর্ঘটনাকে যদি মানুষ ত্যাগ করতে পারত, তাহলে কিন্তু নরবানরের হাতে রাবণ মারা যেতেন না। এমনকি অর্জুনের কুরুক্ষেত্র যুদ্ধে এত অক্ষয়িনী সৈন্য মারা যেতেন না। তারা যদি আগে বুঝতে পারতো এটি দুর্ঘটনা, আমরা যুদ্ধে হেরে যাব, রাবণ যদি বুঝতে পারতো আমাকে হারিয়ে সীতাকে নিয়ে যেতে পারবে, তাহলে সে কিন্তু যুদ্ধে নামতো না। এটি বুঝতে হবে। খেলায় পরাজয় যদি কেউ মেনে নিত, বুঝতো যে আমরা পরাজিত হব, তাহলে কিন্তু আর প্রতিযোগিতায় নামতো না।
আপনারা লটারি কাটতেন না। যদি আপনারা বুঝতেন যে আমাদের লটারি বাঁধবে না, তাহলে কিন্তু লটারি কাটতাম না। এটি কিন্তু বুঝতে হবে। আমরা এখানে শিক্ষা নিচ্ছি, যদি আমরা বুঝতে পারি যে আমরা জ্যোতিষ হতে পারবো না, তাহলে কিন্তু আমরা শিক্ষা নিব না। এমনকি আমরা লেখাপড়া করে চাকরি পাবো না, যদি বুঝতে পারি তাহলে কিন্তু লেখাপড়া করতাম না। এটি কিন্তু বুঝতে হবে। তো সব কাজের কিছু, বিশেষ করে ফল যেটি, সেটি কিন্তু অনুজ্জ থাকে। ফলটি কিন্তু উম, অন্তর্চক্ষু দিয়ে দেখতে হয়। সেই অন্তর্চক্ষুটা হচ্ছে আয়ু বিচার। এই আয়ু বিচারের মধ্যে রয়েছে যেমন কর্মের দীর্ঘস্থায়ী বিচার, আমার দীর্ঘ জীবন হবে কিনা, আমার পেশাগত দীর্ঘ জীবন হবে কিনা, এগুলোও কিন্তু একই নিয়মে বিচার করে বের করতে হবে। আপনি একটি চাকরি পেলেন, চাকরিটি কয়দিন টিকবে? ধরেন আমাদের এখানে আপনারা শিক্ষার জন্য ভর্তি হলেন, আপনারা কতদিন শিক্ষা লাভ করতে পারলেন? অনেকে যে ঝরে গেল, কেন ঝরে গেল? তাহলে ওনাদের শিক্ষার আয়ু বিচার করার দরকার ছিল। এমনকি অনাকাঙ্ক্ষিত কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা বন্ধ হলো, তাহলে ওটিও কিন্তু জীবনের একটি দুর্ঘটনা। এটিও কিন্তু এর মাধ্যমেই কিন্তু বিচার করতে হবে, অর্থাৎ আয়ু বিচারের মতো। অর্থাৎ আমার এই কাজে আয়ু কতক্ষণ, আমার এই ক্লাসের আয়ু কত সময়। ক্লাসের টাইম 3 ঘন্টা, 3 ঘন্টার আগেই তো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যেতে পারে, এখন ভূমিকম্পে ধস নামতে পারে, ল্যাপটপটি হ্যাং হয়ে যেতে পারে, নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, যে কারণে ক্লাসটি আর 3 ঘন্টা নাও যেতে পারে। তো এই ক্লাসের আয়ু কত সময়, এটিও কিন্তু একই আয়ু বিচারের মতো ফলাদেশ হবে। অর্থাৎ জীবন চলার পথে যত যা কিছু করবেন, এমনকি আপনি একটি শার্ট পরবেন, শার্টটি চলার পথে মারামারিতে কেউ টেনে ছিঁড়ে দেবে কিনা, সেটি খুলে যাবে কিনা, এটিও কিন্তু শার্টের আয়ু। একটি মোবাইল কিনছেন, মোবাইলের আয়ু। একটি ল্যাপটপ কিনছেন, ল্যাপটপের আয়ু। একটি কলম দিয়ে লিখছেন, কলমটি কখন কালি ফুরিয়ে যাবে, কলমের আয়ু। এটিও কিন্তু আয়ু বলে গণ্য হবে। এটি কোনো কলমটি হাতের থেকে পড়ে যেয়ে তার লিপ ছুটে যাচ্ছে, অর্থাৎ আর লেখা হচ্ছে না, এটি কিন্তু অন টাইম কলম, ওখানেই তার আয়ু শেষ। এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ আয়ু বিচার জীবনের রন্ধ্রে রন্ধ্রে দরকার। সেটি এই 3 ঘন্টায় অষ্টবর্গ সম্ভব নয়। তো যাই হোক, আমি আমার বিশেষ করে সর্বশাস্ত্র পারঙ্গম যিনি আমার শ্রদ্ধেয় স্যার, জেকে দেব স্যার, তানার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি একটু মিতে দোষটা একটু বলবেন। তার আগে আমরা একটু জন্ম তারিখটা নিয়ে নেব, যে একটি জন্ম তারিখ থেকে আমরা একটি হরোস্কোপ তৈরি করতে দিয়ে নেব, কিন্তু হরোস্কোপ আগে বসাবো না, স্যারের কাছ থেকে আগে শুনে নেব। তো একজনে একটি তারিখ বলুন, কেন ডিগ্রি সহ লাগবে সে বের করে রাখুক, পরে জেকে দেব স্যারের কথা হলে তারপরে আমরা সবটি বসাবো। তো একজনে একটি তারিখ বলুন। 27, 27। একজনে মাস বলুন। 27 তারিখ, 27 জুন। হ্যাঁ, ডিসেম্বর 27/12। একজনের সাল বলুন। ডিসেম্বর, স্যার ডিসেম্বর। 2004। একজনের সময় বলুন। 2004 স্যার। বলুন। সকাল না রাত? সকাল। 9টা স্যার 9:30 30 AM। সকাল। জন্মস্থান বলুন একজনে। স্যার সকাল। খুলনা। এই শিশুটির একজনের নাম খুলনা। বলুন। একটি নাম বলুন। চলো, আরে যে কোনো একটা নাম বলে দিন না। কি বলছেন? SUMI। সুমি। সুমি। SUMI। আর টাইটেলটা আমি দিয়ে দিই, সুমি। MISRA, যে জি টাইটেল স্যার। আমাদের নেই। সুমি মিশ্র। সুমি মিশ্র জন্মগ্রহণ করেছে 27 ডিসেম্বর 2004, 9টা 30 AM,
খুলনা বাংলাদেশ। এই ছকটা একজনে বের করে রাখবেন। জেকে দেব স্যারের কথা শোনার পরে আমরা ছকটি বসাবো, তারপরে আমরা আয়ু, মৃত, মৃতের দোষ, দুর্ঘটনা বিচার এগুলো ওখান থেকে বিচার করব। জেকে দেব স্যার শুরু করেন। নমস্কার স্যার। স্যার আগে একটু আয়ুর ব্যাপারেও বলে যান, আমি তো মৃত্যু কিছু দোষ বলেছি বিচার বলতে এর ব্যাপারে একজন একটু বলে যান ব্যক্তির যদি। মৃত্যুকালীন সময়ে কোন দুষ্প্রাপ্ত হয়েছে কিনা এই বিষয়টা হচ্ছে মৃত্যু দোষ বিচার। আচ্ছা স্যার, তো আয়ু ব্যাপার বিচারের একটা পদ তো স্যার বলে গেছেন, খনায় যেটা বলেছিলেন কলকায়ু 12 দিন। তো আমি আরেকটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলছি। আয়ু বিচারে আমরা হচ্ছে আহ, শনি এবং চন্দ্র, শনি যে রাশির অধিপতি সেই আহ, অধিপতি যে রাশিতে শনি অবস্থান করে তার অধিপতি লিখে নিন। শনি এবং শনি যে রাশিতে বসবে তার অধিপতি চন্দ্র, এবং চন্দ্র যে রাশিতে বসবে তার অধিপতি লগ্নপতি, এবং যে রাশিতে বসবে তার অধিপতি অষ্টমপতি, এবং যে রাশিতে বসবে স্যার তার শনি অধিপতি। চন্দ্র আরেকজন, শনি এই যে চন্দ্র 6টা লগ্ন গ্রহ, আরেকজন। এই 6টা গ্রহ চর রাশিতে বসলো শনি নাকি চন্দ্র স্থির লগ্ন রাশিতে বসলো নাকি দেবতক রাশিতে বসলো, অষ্টমপতি। এটা আমরা দেখব। আর স্যার অষ্টমপতির লগ্নপতি স্যার, অবস্থান তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন না যে লগ্নপতি আর শনি অষ্টমপতি স্যার। শনির অবস্থান, চন্দ্র চন্দ্রের অবস্থান, লগ্ন লগ্নের অবস্থান, আর অষ্টমপতি অবস্থান। এই তাহলে এই 6টা পেয়ে গেলাম, এই 6টা চর রাশি, স্থির রাশি, দেবতক রাশি। আমরা সেটা দেব চর রাশি। তাহলে আমরা এর 6টা পেয়ে গেলাম, এই 6টা চর রাশি, স্থির রাশি, দেবতক রাশি। কোন রাশিতে পড়ছে আমরা সেটা দেব। চর রাশিতে আপনার হচ্ছে দীর্ঘায়ু, দেবতক রাশিতে মধ্যায়ু, আর স্থির রাশিতে হচ্ছে অল্পায়ু। লিখে নিন, চর রাশিতে দীর্ঘায়ু, স্যার 32 দেবতকে বছর স্যার। মধ্যায়ু, আর স্থির রাশিতে অল্পায়ু। অল্পায়ু যুগ হচ্ছে 0 থেকে 33 বছর। 66 হ্যাঁ না 32 70 বছর। স্যার। অল্পায়ু যুগ হচ্ছে 0 থেকে 32 বছর, আর 32-এর পর থেকে 66 বছর হচ্ছে আচ্ছা মধ্যায়ু তাহলে যুগ। হ্যাঁ হ্যাঁ। আর 66 থেকে স্যার এই জৈমিনী সূত্রমে 70 বলছে, কিন্তু পরাশরীতে 66 বলছে স্যার। আর 66 থেকে 84 বছর হচ্ছে আপনার দীর্ঘায়ু। আর জৈমিনী সূত্রমে বলা আছে অল্পায়ু হচ্ছে 40 বছর 0 থেকে, মধ্যায়ু হচ্ছে 70 বছর 40-এর পর থেকে, আর 70 থেকে 96 হচ্ছে দীর্ঘায়ু। এবার আমরা যেটা দেখবো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরেন শনি বসে আছে কারো মেষ রাশিতে, তাহলে মেষ রাশি হচ্ছে চর রাশি, তাহলে শনির আমরা চর রাশি পেলাম। শনির অধিপতি মঙ্গল, স্যার এই সে ব্যাখ্যাটা মঙ্গল সবটা কোথায় করার বসে পরে আছে আমরা দেন। দেখতে স্যার হবে। এই ব্যাখ্যাটা হচ্ছে সবটা অধিপতির করার পরে অবস্থান দেন। আমরা ধরেন বৃষ রাশিতে আছে, তাহলে স্থির রাশিতে আছে, তাহলে একটা চর পেলাম একটা স্থির পেলাম। আবার চন্দ্র আচ্ছা স্যার, তাহলে এই চকটা করার পরে ওই চকের আয়ু বিচার করলে হয়ে যাবে স্যার। আচ্ছা, এখানে আপনারা যে অল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু লিখছেন, এখানে লিখুন অল্পায়ুতে বুধ হচ্ছে মারক ফলদাতা। যার অল্পায়ু দেখবো আমরা, যদি অল্পায়ু সময়কালীন সময়ে তার বুধের দশা পাই, আমরা মহাদশা পাই বুধের, তাহলে আমরা বুঝে নিব যে তার কিন্তু এই সময়ে মৃত্যু হতে পারে। অল্পায়ুতে বুধ মারক ফলদাতা, মধ্যায়ুতে শনি মারক ফলদাতা, আর দীর্ঘায়ুতে বৃহস্পতি মারক ফলদাতা।
হবে তা কিন্তু, কারণ হচ্ছে এই হচ্ছে আমরা আয়ু বিচার একটা রূপরেখা পেলাম। এবার হচ্ছে ওই রকম অবস্থা পেলেই জাতকের মৃত্যু হবে তা কিন্তু না, কারণ হচ্ছে মৃত্যু খণ্ডনের একটা ব্যাপার আছে। তো লিখুন, অষ্টমে যদি শনির অবস্থান বা অষ্টমে শনির দৃষ্টি থাকে তাহলে আপনার মৃত্যু খণ্ডিত হতে পারে, অর্থাৎ অল্পায়ু মধ্যায়ু সে সময়ে মৃত্যু খণ্ডিত হতে পারে। অষ্টমে শনির অবস্থান এবং শনির দৃষ্টি। তৃতীয় শনির অবস্থান প্রতিকারের মাধ্যমে আপনার মৃত্যুকে জয় করা যায়। কোন মানুষ তো অমর না, মানে সাময়িক ভাবে জয় করা যায়। তৃতীয় ভাব হচ্ছে অষ্টমের অষ্টম স্থান, কাজেই সেটাকে আপনার মৃত্যুকে রিকভার করতে পারে, মানে সাময়িক সময়ের জন্য রিকভার করতে পারে। এখানে স্যার তৃতীয় ভাবে। হ্যাঁ, তৃতীয় ভাবে যদি তৃতীয় ভাবে শনির অবস্থান থাকে তাহলে স্যার, আপনার তৃতীয় যদি শনির সাময়িক দৃষ্টি সময়ের জন্য থাকে, মৃত্যুকে রিকভার করা যায়, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে। প্রতিকার বলতে শুধুমাত্র তাহলে তো রক্ত আমি একটু প্রতিকার রিকভারি নাই, করতে পারবো মনে হয়। চিকিৎসার মাধ্যমে তার হচ্ছে রিকভার করা যায়। স্যার, শনির দৃষ্টি দেখলেও এটা হবে স্যার। হ্যাঁ, অবশ্যই রিকভারি হয়েছে, এটা হ্যাঁ, মিলে স্যার, গেছে। বলেন। কারণ হচ্ছে আমার 4টা কুষ্টিতে আপনাদের দেখানো উচিত ছিল স্যার, অবশ্য। আপনার তো রিকভারি 4টা হয়েছে স্যার। কুষ্টিতে 37 বছর আয়ু ছিল আমার, আর সেই 37 বছরে হচ্ছে আমি স্ট্রোক করেছিলাম। তো পঞ্চম কুষ্টি মানে একটা কুষ্টিতে দীর্ঘায়ু ছিল, 5টা কুষ্টি আমি করিয়েছি। তার মধ্যে দুটি 3টি করেছে আমি নয়, আমার উৎসুক্ষ দাদু মানে মায়ের বাবা। আর না, 2টি করেছে মায়ের বাবা, আর 3টি করেছি আমি, করিয়েছি আর কি। তো 5টার মধ্যে 3টিতে মানে 37 বছর পর্যন্ত আয়ুষ্কাল ছিল, আর 2টিতে দীর্ঘায়ু ছিল। হ্যাঁ, বলেন স্যার। অষ্টম এখানে দেখুন, একটু অষ্টমপতি মতান্তর দিয়ে দেন স্যার। গ্রহটি যদি শনির নক্ষত্রে অবস্থান করে অষ্টমপতির শনি তাহলেও আয়ু নক্ষত্রে বৃদ্ধি হয়। থাকলে আয়ু বৃদ্ধি হয়, কিন্তু মতান্তরে যে লগ্নে অষ্টমপতি মারক, যে সেই জন্মচক্র লগ্ন আমরা বিচার ভিন্ন। করবো সেখানে যদি দেখি অষ্টমপতি, অষ্টমপতি, হ্যাঁ, লিখে নিন স্যার যেভাবে বলছে। স্যার আবার একটু বলেন স্যার। মানে অষ্টমপতি গ্রহটি যদি শনির নক্ষত্রে অবস্থান করে তবে আয়ু বৃদ্ধি হয়। মতান্তরে যে লগ্নে অষ্টমপতি মারক সেই লগ্ন ভিন্ন হবে। এই সূত্র অনুসারে যে লগ্নের সাপেক্ষে অষ্টমপতি লগ্ন সাপেক্ষে যে আমরা হচ্ছে আমরা পাপ পুণ্য এবং মারক লেখানো হয়েছে না, সেই সূত্র অনুসারে যে লগ্নের সাপেক্ষে অষ্টমপতি গ্রহটি মারক বলে গণ্য হবে, সেক্ষেত্রে রেজাল্টটা ভিন্ন হবে। তাহলে দুর্ঘটনার দিকে বেঁচে যায়। এবার বৃহস্পতি যদি অষ্টমায় থাকে তাহলে আয়ু বৃদ্ধি হয়। বৃহস্পতি যদি দ্বাদশে থাকে তাহলে দুর্ঘটনার থেকে বেঁচে যায়। আচ্ছা, দৃষ্টি থাকলে হবে কি? বৃহস্পতিদেবের দৃষ্টি যদি অষ্টমে থাকে তাও কি আয়ু বৃদ্ধি হবে? আমি যেটা লিখছি আগে এটা সবাই লেখা শেষ করুক। অষ্টমে বৃহস্পতি থাকলে আবার আয়ু মারক গ্রহ বৃদ্ধি ঘটে, অষ্টমে আর যদি দ্বাদশে থাকে, এটি বৃহস্পতি মতান্তরে থাকলে আবার লিখে নিন। দুর্ঘটনা মারক থেকে গ্রহ বেঁচে যায়। যদি অষ্টমপতি অষ্টমে থাকে তখন কিন্তু আয়ু বৃদ্ধি পায়, আয়ু হ্রাস পায়, আয়ু কমে। সেটিও ওর সাথে যোগ করে নেন। অষ্টমপতি মানে বৃহস্পতি অষ্টমপতি হিসেবে মারক করে তাহলে আয়ু হ্রাস। মতান্তরে অষ্টমপতি মানে বৃহস্পতি যদি অষ্টমপতি হিসেবে মারক হয়ে অষ্টমে অবস্থান করে তাহলে আয়ু হ্রাস পায়। যে কথা কিছুই বলা হয়নি। দৃষ্টি থাকলে দৃষ্টির কথা কিছুই বলা হয় নাই।
যেমন কুম্ভ লগ্নের যদি কন্যায় বৃহস্পতি থাকে, স্যার লাস্টের কথাটা কি বলেন? অষ্টমপতি অষ্টমে থাকলে লগ্ন বলেন কুম্ভ, দুর্ঘটনা থেকে। বৃহস্পতি অষ্টমপতি কিন্তু মারক। বৃহস্পতি যদি সে যদি মারক হয়ে কন্যায় অষ্টমে বৃহস্পতি অবস্থান থাকে, করে তবে আয়ু হ্রাস পাবে। তার আয়ু কমার কোনো সুযোগ নেই, মানে আয়ু বাড়ার কোনো সুযোগ নেই, কমার না, মানে বাড়ার কোনো সুযোগ নেই, সে মারকই হবে। যদিও অষ্টমে বৃহস্পতি মারকত্ব দোষ কমায়, কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মারক না, উনি অষ্টমে অবস্থান করলে মারকত্ব দোষ বৃদ্ধি পায়। এটি হচ্ছে মতান্তরে স্যার লিখতে বলেছেন। একটা বিষয় হচ্ছে যদি এই যে শনি শনির অবস্থান চন্দ্র চন্দ্রের অবস্থান লিখছি স্যার। ছয়টা। আরেকটা বিষয় হচ্ছে যদি এই যে ছয়টা আমরা বিষয় দেখব, শনি শনির অবস্থান, চন্দ্র চন্দ্রের অবস্থান 4টা, লগ্নপতির অবস্থান 5টা, অষ্টমপতির অবস্থান 6টা। তো এই যে 6টা জিনিস দেখবো আমরা, এই 6টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেব শনিকে। অর্থাৎ ধরেন আপনার হচ্ছে 6টার মধ্যে 3টা যদি চর রাশিতে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার হচ্ছে দীর্ঘায়ু যোগ। কিন্তু 4টা যদি স্থির রাশিতে থাকে তাহলে কিন্তু অল্পায়ু যোগ হবে। এখানে 6-এর মধ্যে আপনার 2/4 ধরে নেবেন আপনারা। 4টা যদি দেড়তকে থাকে তাহলে মধ্যায়ু যোগ হবে, ঠিক আছে? আর 4টা চর রাশিতে থাকলে তো দীর্ঘায়ু, এটা বলতেই হয়। এখানেও যদি হয় এরকম হয় যে 4টা হচ্ছে স্থির রাশিতে আছে আর 2টা চর রাশিতে আছে এবং এই 2টা হচ্ছে শনি কেন্দ্রিক, তাহলে কিন্তু তার অল্পায়ু যোগ হবে না। আপনারা পুষ্টি করলে সেটা অল্পায়ু যোগ লিখবেন না, কারণ আয়ু গণনায় শনির যেহেতু প্রাধান্য সবচেয়ে বেশি, শনি যেহেতু মৃত্যুদাতা, কাজেই শনি যখন চর রাশিতে থাকে তখন কোনো না কোনো ভাবে আয়ু বৃদ্ধি করে থাকে। এবার দ্ব্যর্থক রাশিতে যদি আয়ু মানে শনি থাকে, তখনও সেটা আয়ু বৃদ্ধির কারক হয়ে থাকে। দ্ব্যর্থক রাশিতে শনির অবস্থান থাকলে তখনও সেটা আয়ু বৃদ্ধির কারক হয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি কি, মানে আয়ু বিচারে আপনার হচ্ছে মৃত্যুর অনেক কারণ থাকলেও মৃত্যু থেকে বেঁচে যাওয়ার অনেক কারণ থাকে। এর জন্যই আপনার হচ্ছে আয়ু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কাজেই কারো মানে আসলেই আপনারা যারাই ভবিষ্যতে জীবনচক্র বিচার করবেন, ওই আপনার অল্পায়ু এবং সামনে মৃত্যু এই ধরনের কথা বলে আপনার হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে অ্যাস্ট্রোলজির বদনাম করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। মানে বেশিরভাগ মানুষের পেশায় হচ্ছে 32 বছর বয়সে আপনার একটা পাড়া আছে, এই পাড়ার জন্য হয় পূজা পার্বণ করেন আর না হচ্ছে এই রত্নটা ধারণ করে। এবার 33 বছর বয়সরা আসার পরে বলে দিলাম যে আপনার হচ্ছে 32 তো পাড়াটা ছিল, আমি তো রত্ন দিয়ে পাড়াটা কাটাই দিলাম, 2000 টাকা খরচ তো করতে চাইছিলাম না, 2000 টাকার পাথর দিয়ে যে মানে আপনার আয়ু পাড়া একটা জায়গা, আপনার মৃত্যু একটা জায়গা, এর চেয়ে বড় অ্যাস্ট্রোলজার বা এর চেয়ে বড় অ্যাস্ট্রোলজি তো আর হইতে পারে না, ঠিক আছে? এবং ওই পাথর বিক্রির জন্য 10 দিন আপনার বাড়িতে গেল, ঠিক আছে? তো ওই রকমটা আপনারা করবেন না, অন্যরা করুন। আমরা বদনাম করার উদ্দেশ্যে এই কথাটা বলছি না। মানে আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আছি, আমরা মানুষকে এইভাবে ভয় দেখে পাথর বিক্রির জন্য এটা করব না। আর আপনাদের কাছে আমার অনুরোধ, কাউকে আপনারা পাথর সাজেস্ট করলে পরবর্তীতে তাকে আবার ফোন করে বলবেন না যে নিলেন না কেন পাথরটা, নিলে তো ভালোই তো। স্যার এখানে একটু আমি যুক্ত তো করে বলছিলাম, দেন, আমার আপনার কথাটা তো কাছ বিশ্বাস থেকে করলেন নিবে না। কিনা সেটি মানে আপনার ললাটে আপনি জাস্ট লিখুন, লিখে দিবেন, আপনি জোর করে যে নেওয়াতে পরামর্শ হচ্ছে পারবেন এই না, পাথরটা আপনি লিখবেন, কারণ ভাত কাপড় লেখা লিখে দিবেন। ললাটে এটা আর আপনার কাছ থেকে মরণ নিবে কি লেখা নিবে না পায়, এই ব্যাপারে কোনো যার ধরনের যেখানে ইয়েই মরণ থাকে মানে আপনি করবেন না। হেঁটে যায়, এটি যদি কিন্তু খনার কথা। তো আমরা যেহেতু খনার পলকে আয়ু 12 দিন আমরা এটি শিখবো, হ্যাঁ, সেহেতু আপনার ললাটে যদি বিজনেস হ্যাঁ স্যার। থাকে, ওই অর্থ যদি আসার থাকে, যে কোনো উপায়ে আপনার পকেটে ঢুকবে, আর যদি বেরিয়ে যাওয়ার থাকে তাহলে সেটি বেরিয়ে যাবে। অর্থ চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। মানে যে কোনো সময় আপনার অর্থ বেরিয়ে যেতে পারে, যে কোনো সময় ঢুকতেও পারে। এটি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবেন, বরং নিজের ভাগ্যকে প্রস্ফুটন করুন, দেখবেন যে রত্ন অটোমেটিকই বিক্রি হবে। হ্যাঁ, পরের অংশ স্যার। সেটা হচ্ছে অষ্টমের
এবার হচ্ছে দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব কেন মারক, এটা আয়ু বিচারের সাথে একটু সংঘর্ষ মানে ইয়ে আছে, সংযুক্ত আছে, এটা আমি বলে দিচ্ছি। দ্বিতীয় ভাব মারক সেটা হচ্ছে আপনার হুম অষ্টমের ইয়ে ভাব, সপ্তম কি বলে সপ্তম ভাব। দ্বাদশ ভাব। সপ্তম ভাব যেটা সেটা হচ্ছে অষ্টমের দ্বাদশ ভাব। সপ্তম ভাব মারক সেটা হচ্ছে অষ্টমের দ্বাদশ ভাব। আর দ্বিতীয় ভাব মারক সেটা হচ্ছে অষ্টমের সপ্তম ভাব। মানে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় এবং সপ্তম হ্যাঁ ভাব কেন মারক। বাকিটা আমি সব এক হতে জায়গায় পারে। এই ব্যাখ্যাটা পেয়েছি, এবার এর লিখে জন্য আমি দাও। সেটা আপনাদেরকে বলে দিলাম যেহেতু এটা সংযুক্ত আছে। স্যার তাহলে আয়ু বিচার তো বাকিটা আছে, চকটা হলে পরে বিশ্লেষণ করা যাবে। এবার এবার মৃতের দুষ্বিচার আপনারা লিখুন। পাপগ্রহের বারে যখন কারো মৃত্যু হয় তখন হচ্ছে এক পাদ দোষ পায়। তো পাপগ্রহ কি? রবি, শনি, মঙ্গল, এই তিনবারে যদি কারো মৃত্যু হয় তাহলে বার দোষে হচ্ছে এক পাদ দোষ। আগে লিখে নিন হেডলাইন, বার দোষে এক পাদ দোষ, তিথি দোষে দ্বিপাদ, আর নক্ষত্র দোষে ত্রিপাদ। হেডলাইন লিখে নিন, বার দোষে এক পাদ দোষ হয়, তিথি দোষে দ্বিপাদ দোষ হয়, আর নক্ষত্র দোষে ত্রিপাদ দোষ হয়। এবার নক্ষত্র দোষের সাথে যদি আপনার হচ্ছে বার দোষযুক্ত হয় তাহলে তিন আর একে মিলে চার পাদ হয়, সেটা হচ্ছে ত্রিপুষ্কর দোষ। অর্থাৎ যোগ বিয়োগে যদি চার পাদ দোষ হয় তাহলে সেটা ত্রিপুষ্কর দোষ হয়। 4 নম্বরে এই হেডলাইনটা লিখে নিন। এবার এক পাদ দোষে হচ্ছে শস্যহানি হয়। বর্তমান যুগে কিন্তু আগেকার যুগে আমাদের ভারতবর্ষে কৃষি নির্ভর ছিল, তাই শস্যহানি হতো। তা এখন কি হবে? এখন কিন্তু ধনহানি হবে, কারণ শস্যই ছিল মানুষের ধনভাণ্ডার। ঠিক আছে, তো বর্তমান যুগে কিন্তু শস্যহানি বলবেন আর সে বলবে যে আমার তো কৃষি ক্ষেত্রেই নাই, আমি হচ্ছে ব্যাংকে চাকরি করি, 4 লাখ টাকা মাসে বেতন পাই, তা আমার শস্যহানি ভোগের থেকে তার হচ্ছে কি হতে পারে? ধনহানি হতে পারে। বর্তমান যুগে সেটা ধনহানি হতে পারে, গরু মারা যায় ওইটা বিবেচনা নিয়ে আপনার হচ্ছে ফলাদেশ করতে হবে। তাহলে বার দোষে হচ্ছে শস্যহানি হয়। মানে পুষ্টির মূল আধার। তিথি দোষে হচ্ছে গুদন নাশ হয়, মানে গরু মারা যায় তিথি দোষে। ওই পরিবারে গরু হচ্ছে কি, আগেকার যুগে গরু কি ছিল? মানে পুষ্টির মূল আধার ছিল গরু। বর্তমানে পুষ্টিগত সমস্যা থেকে মানে গরু পুষ্টির মূল আধার পুষ্টিকর ছিল খাদ্য, আজ গরু থেকে দুধ 5000 দিত, বছর আগে। তাই সে তো বর্তমান পুষ্টিকর যুগে খাদ্য পাবে কি না, হবে? তখন ওই পরিবারের পুষ্টিহীনতা কোনো না দেখা কোনো ভাবে দেবে। এই পুষ্টিগত সমস্যা দেখা দেবে। গুদন নাশ হবে মানে বর্তমানে পুষ্টিগত সমস্যা দেখবে। তাহলে লিখে নেই। হ্যাঁ, সর্বান্তকরণে ক্ষতি হয়। এবার 3 মাস কাল এবার নক্ষত্র দোষে, নিজের বিদায় নক্ষত্র দোষে হচ্ছে সর্বান্তকরণে ক্ষতি হয়, মানে সব দিক দিয়ে ক্ষতি হয়, উত্তরপুরে যারা কোনো আছে দিক তারা দিয়ে আর বাদ যায় না। তো নক্ষত্র রাশি দোষে আইন সর্বান্তকরণে করা ক্ষতি হয়। এবার বার দোষে 3 মানে মাস কাল হ্যাঁ মৃতের বিটায় তার উত্তর পুরুষ যারা আছে তারা হচ্ছে উত্তর পুরুষ যারা আছে তারা বসত করতে পারে না। বিদে 3 মাস মানে থাকতে পারবেন। মানে পরবর্তী যে বংশধর আছে 6 মাস ওই মৃতের বিটায় বার দোষে যদি মৃত্যুবরণ হয়, অর্থাৎ এক পাদ দোষে মৃত্যুবরণ হলে, সেটা যদি বার দোষে এক পাদ দোষ হয় তাহলে আপনার হচ্ছে ওই ওই বিটায় মৃতের বিটায় 3 মাস মানে থাকতে পারবে না। তিথি দোষে হলে 6 মাস, আর নক্ষত্র দোষে হলে 1 বছর। জানি না, ঠিক আছে। আমি হচ্ছে ক্লাসে ঢুকে এটা দেখলাম যে মৃত দেশে ক্লাস চলছে, এই বিষয়টি যখন আমাদের এই বিষয়গুলো কিন্তু সবসময় আপনাদের ব্রেনে থাকতে হবে। আজকে মৃত দোষের ক্লাস হবে এটা আমি জানি না, ঠিক আছে। আমি হচ্ছে ক্লাসে ঢুকে এটা দেখলাম যে মৃত দেশে ক্লাস চলছে। এই বিষয়টি যখন আমাদের মস্তিষ্কে থাকবে তখনই আসলে আমরা প্রেডিকশনও করতে পারবো, আমরা যে কোনো সময় হচ্ছে এগুলোর আনসারও দিতে পারবো, আর হচ্ছে কেউ রাস্তাঘাটে পেয়ে জিজ্ঞেস করলে আমরা হচ্ছে আনসার করতে পারবো। তো এগুলো আমাদের সেই দক্ষতা থাকতে হবে। আর দক্ষতা আপনি কিভাবে অর্জন করবেন সেটা আপনার বিষয়। আপনি যদি বারবার পড়ে দক্ষতা অর্জন করতে পারেন বা বারবার লিখে অর্জন করতে পারেন
এবং অথবা একবারে কৃষ্ণপক্ষ শুক্ল ক্লাস 3-4 এর বাচ্চার মতো মুখস্থ করে অর্জন করতে পারেন। আপনি যেভাবে করতে পারেন সেভাবেই করবেন। তৃতীয় বিষয়। আর নক্ষত্র দোষ হচ্ছে এবার বৃহস্পতির নক্ষত্র পাঠ দোষে এক পাঠ দোষ হয়, রবি তিথি দোষে এক পাঠ দোষ। তিথি বলতে স্যার বলে গেছেন দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেটাই হোক, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী তিথিতে আপনার ত্রিপাদ আপনার দোষ হচ্ছে পাবেন। তিথি দোষ হয়। আর নক্ষত্র দোষ হচ্ছে রবি এবং বৃহস্পতির নক্ষত্র। তাহলে রবির 3টি নক্ষত্র এবং বৃহস্পতির 3টি নক্ষত্র, এই 6টি নক্ষত্রে যদি আপনার হচ্ছে জাতকের মৃত্যু হয়, মানে কিছু কোনো সময় ব্যক্তির মৃত্যু হয়, তাহলে আপনার ত্রিপাদ দোষ পাবে। এবার লিখুন, দোষ যদি স্বর্গমুখী হয় তাহলে অর্ধেক আপনার আর দোষ যদি পাতালমুখী হয়, মানে যে ফলাফলটা আমরা বললাম সেটা সাময়িক, মানে কিছু সময় ভোগ করে। যেমন বুধন না দোষ যদি মর্তমুখী হয় তাহলে আপনার হচ্ছে ফলাফলটা দোষটা যদি আপনার স্বর্গমুখী হয়, অর্ধেক আরে পেয়ে থাকে। আর দোষ যদি পাতালমুখী হয় তাহলে ফলাফলটা এগুলো পূর্ণরূপে বুঝতেছে পেয়ে না থাকে। স্যার, এইটা ইনরা বুঝতেছে না। যেমন এইটা বুধন নাশ বলা বুঝতে আছে হবে হচ্ছে 17 তিথি নম্বর দোষে, পৃষ্ঠায় বর্ষ সেটা হচ্ছে যে চক্র, দ্বাদশ পুষ্টিহানি। রাশির সেই আয় ব্যয়, পুষ্টিহানিটা চন্দ্র সূর্য দোষটা যদি সূর্য আপনার চন্দ্র স্বর্গমুখী গ্রহণ হয় তাহলে সামান্য 1432। পুষ্টিহানি হবে। এইটা একটু দোষটা দেখে যদি আসতে আপনার হবে মর্তমুখী হয় যে তাহলে অথ বর্ষ সেটা চক্র গণনা। 50% হবে। এখানে যে দেখতে হবে যে পর্বতে ধনাগম, চক্রে হচ্ছে দারিদ্রতা, সমুদ্রে হচ্ছে ফলং ভাষণ, স্বর্গে হচ্ছে সুখ, ক্রোড়ে হচ্ছে সর্বসুখ, তারপরে পৃথিবীতে হচ্ছে পুত্র সম্পত্তি, গগনে মানভঞ্জন, শঙ্খে হচ্ছে মহতি লক্ষণ, আর রসাতলে হচ্ছে মরণম। তো এই যে বর্ষদোষ শান্তি, এই বর্ষদোষ শান্তির মতো বিশেষ করে মৃতে দোষ স্বর্গে, মর্তে এবং পাতালে যে মৃতে দোষটি হয় সেটি আমরা কিভাবে গণনা করি, তখন এইটার সঙ্গে চলে যেতে হয় যে ওই দিনটি আমার স্বর্গে, মর্তে না পাতালে। সেটি এই 32 সালের পঞ্জিকায় অবশ্য নেই ওই পেজটা, সেটি হচ্ছে ওই পেজটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে পেজে ধরতেছিল না বিধায় ওই পেজ, আহ ওইটার নাম হচ্ছে আরে বাপরে, ওইটার নাম হচ্ছে, এই দেখো নামটাই মনে নেই এখন, ও গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ, গঙ্গায়াং স্থিতি আমার মনে আছে তৎফলঞ্চ। এটা 1433 সালের পঞ্জিকায় 698 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। এটি কিন্তু ওইখানে প্রয়োগ করতে হবে। আপনারা হেডিংটা শুধু লিখে রাখুন, গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ, মানে কোনো পূজা করার আগে, কোনো শুভ কর্ম করার আগে সেই মানে মর্তে আছে না দেবী মানে স্বর্গে আছে নাকি পাতালে রয়েছে, সেই অনুযায়ী তার আহ্বান করবেন। এটি কিন্তু ওইখানে প্রয়োগ করতে হবে। এই জন্য আয়ু মিতে দোষ বিচার অনেক কঠিন। এই দুটি পেজ লিখে রাখুন, 17 নম্বর পেজ আর হচ্ছে এই চলমান বছরের 698 নাম্বার পৃষ্ঠা, এবং এর আগের আগের বছরেরটাও 698-তে আছে মনে হয়, 1431-এ 698 বা 97 এরকম কাছে আছে। তবে লিখে রাখুন গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ। হ্যাঁ, বলেন স্যার। হচ্ছে যেবারে মৃত্যু হবে, ধরুন শনিবারে তো 5 সংখ্যা হচ্ছে 7, মানে এর মধ্যে একটা সংক্ষিপ্ত অঙ্ক আছে। বাংলাদেশে হচ্ছে আপনার হচ্ছে স্বর্গমুখী পাতালমুখী বিচার করার জন্য আপনার হচ্ছে যেবারে আপনার হচ্ছে ইয়ে হবে, মৃত্যু হবে, ধরুন শনিবারে কার মৃত্যু হলো, তো বার সংখ্যা হচ্ছে 7, শনিবারের বার সংখ্যা হচ্ছে 7। আমাদের হচ্ছে ভারতবর্ষে প্রাচীনকালে, এখন তো বাংলাদেশে হচ্ছে বার শুরু ভিন্নভাবে হয়। তো রবিবার থেকে বার গণনা শুরু হতো, আমরা হচ্ছে সংখ্যাযুক্ত রবিবারে এক সংখ্যায় ধরা হয়। তো ওই রবিবার থেকে শনিবার পর্যন্ত গণলে শনিবার হচ্ছে সপ্তম বার। তো শনিবারের বার সংখ্যা হচ্ছে 7, যোগ হচ্ছে 35। আর 35 থেকে আসলো সেটা আমি এখনো হচ্ছে রিকগনাইজ করতে পারিনি, তবে এটা সূত্র হিসেবে আমি ধরে নিয়েছি। তো 35 যোগ 7 42, ওই 42-কে 3 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এই দোষ 3 প্রকারের হয়, এর জন্য 3 দ্বারা ভাগ করতে হবে। এটার ব্যাখ্যা আমি পেলাম। 3 দ্বারা ভাগ করলে কি হবে, 3 14 42। তাহলে রেজাল্ট কি থাকে, ভাগশেষ কি থাকে, ভাগশেষ হচ্ছে 0। ওই 0 হচ্ছে সেটা পাতালমুখী বলে ধরে নেওয়া হচ্ছে। তাহলে শনিবারে যদি কোনো জাতকের মৃত্যু হয় তার কিন্তু দোষটা পাতালমুখী হবে।
এভাবে অন্যান্য বারে যখন কারো মানে মৃত্যু হবে, তো কোন বারে মৃত্যু হলে কি রেজাল্ট হবে এটা আপনারা ওইভাবে অঙ্ক করে বের করে সেটা মোটামুটি একটা ব্রেনে নিয়ে নেবেন, তাহলে আপনার সাথে সাথে সেটা বলে দিতে পারবেন। কেন? কারণ হচ্ছে জ্যৈষ্ঠ 3 প্রকার। আবার বলেন বর্গমূর্ত, জয়ন্ত স্যার। তিন দ্বারা ভাগ বার করলে সংখ্যা প্লাস 35 এরপরে বার সংখ্যা হচ্ছে যেটা হবে। এই 7 যোগ 35, যে রেজাল্ট হলো 35 যোগ 7 হচ্ছে 42, সেই 42 কে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করবো কেন? কারণ হচ্ছে দুষ্টা 3 প্রকার, স্বর্গমর্ত, পাতাল। তো এই 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ যেটা হবে, ভাগফল না, ভাগ শেষ যেটা হবে সেটা হচ্ছে 0। এই 0 নির্দেশ করছে দুষ হচ্ছে পাতালমুখী। তো পাতালমুখী দুষ হলে আমরা ওই ব্যক্তি যে দুষ পেল, একপাত, দ্বিপাত, ত্রিপাত, সেটা পরিপূর্ণরূপে তার উপরে তার যে বংশধর আছে তাদের উপরে ফলিত হবে আর কি। সেটা তো শূন্য বললেন আপনি একটা মুখী, তাহলে কোন এটির আরো কোন কয়েকটা ভাগশেষ নিয়ম থাকলে আছে, কোন মুখী হবে? যেমন হচ্ছে তিথির বাকশেষ অঙ্ক, যদি 1 বারের হয় অঙ্ক তাহলে সহ স্বর্গমুখী, 1 আর দিয়ে যোগ বাকশেষ 2 করে হলে 4 দিয়ে মর্তমুখী, গুণ আর করে বাকশেষ 0 তারপরে হলে তাকে 3 পাতালমুখী। দিয়ে ভাগ করলে ভাগাবশেষ যা থাকবে সেই অনুযায়ী স্বর্গ মর্ত পাতালে যেতে হবে। 1 থাকলে স্বর্গে, 2 থাকলে হচ্ছে আহ মর্তে, আর 3 থাকলে পাতালে। এরকম অনেক নিয়ম রয়েছে। নিয়মগুলো আহ অবশ্য সব খুঁজে দেওয়া তো এখন সম্ভব নয়, নাকি সম্ভব? দেবেন নাকি? আচ্ছা, যাই হোক, গঙ্গায়ং স্থিতি তৎফলঞ্চ লিখে রাখেন, তাহলেই বুঝতে পারবেন। ওইটা যখন আপনার পরিপূর্ণরূপে পড়বেন তখনও বুঝতে পারবেন। আর স্যারের এটি তো লিখে রাখলেন। বার সংখ্যাটা একটু বলে দেন টুপটক, যে রবিবারকে 1, সোমবারে 2, মঙ্গলবারে 3, তা এটা তো বার সবগুলা সংখ্যা তো জানে দেওয়া সব। যাবে না, কিছু কিছু তো মানে নিজেরা খুঁজে নিতে হবে। না, ওইটা ধারাবাহিক ভাবে হবে স্যার। রবিবার 1, এটা সংখ্যা হ্যাঁ, ভুল হয়ে সংখ্যা যাবে। তত্ত্বের মতো হবে না। সংখ্যা তত্ত্বে যেমন আপনার হচ্ছে মঙ্গলের সংখ্যা হ্যাঁ, 9, ব্যাপারটা হ্যাঁ, এরকম না। এখানে সুন্দর। রবিবার 1, সোমবার হুম। 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, আর তিথি শুক্রবার সংখ্যা 6, কিন্তু শনিবার 1 থেকে 7। 30 পর্যন্ত। ওইভাবে কিন্তু হবে। যদি সংখ্যা তত্ত্বের মতো বার সংখ্যা হিসাব করেন তাহলে কিন্তু ভুলে মানে আর ভুল নক্ষত্র হয়ে সংখ্যা যাবে। 1 থেকে 27 স্যার পর্যন্ত এটা সহজ ভাবে বিদিতা। রবি থেকে শুরু হবে, শনি শেষ হবে। হ্যাঁ, রবি থেকে শুরু হবে, শনি শেষ হবে, মানে সপ্তাহের 7 দিন। বলেন স্যার, আর কি দেবেন আপনি? জি স্যার, এটা ক্লাস হয়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা তো আমার ওই গঙ্গায় নির্ণয়ন তৎফলঞ্চের ভিতরেও আছে, তিথির অঙ্ক, বারের অঙ্ক। 1433 বাংলার 17 নম্বর এবং 698 নম্বর পেজ, এই দুইটা পেজ আপনাদেরকে দেখতে হবে। তাহলে আরো অনেক কিছু এখানে পাবেন। এটা আপনারা যুক্ত করবেন, যুক্ত করে আয়ত্ত করবেন, আয়ত্ত করে নিজেকে সমৃদ্ধ করবেন। তাহলে এবার কি আমরা সব বসাবো, না স্যার আর কিছু বলবেন? সব বসাই দিলে আর স্যার যদি কেউ মনে করেন যে এটা হ্যাঁ। যুক্ত করছে আমি দেখাইমু সব কে স্যারদেরকে, তৈরি তাহলে আমার করেছেন? কাছে নিরুজ স্যারের কাছে পাঠায়। বলেন। এটা অপশন থাকলো আর কি। ডিগ্রি সহ বলতে হবে, ডিগ্রি সহ লাগবে এবার কিন্তু। বলেন। চার মকর লগ্ন, সব বসাই লগ্নের দিলে স্যার ডিগ্রি ওই বলেন। আয়ু বিচারটা করে নেবো স্যার। 25 ডিগ্রি কত মিনিট? স্যার আমি করেছি স্যার। 25 ডিগ্রি 12 মিনিট। হ্যাঁ, সবাই ছকটা লিখে নিন, ডিগ্রি সহ সবাই ছকটা লিখে নিন। স্যার বোর্ডে মকর অত লগ্ন দূরের থেকে টের পাবেন না, তখন কিন্তু এটি ভুল করে ফেলবেন। 25 ডিগ্রি, তারপরে 25 ডিগ্রি মেষে 12 রাহু, মিনিট। মেষে আর কোন গ্রহ আছে? হ্যাঁ, রাহু কত ডিগ্রি? 5 ডিগ্রি স্যার মেষ রাশিতে 53 মিনিট। অন্যদিন কিন্তু নক্ষত্র বসিয়ে দিই, আর আজকে কিন্তু ডিগ্রি বসাচ্ছি, এটি মাথায় রাখতে হবে। লগ্ন 25 স্যার ডিগ্রি রাহু আছে 12 মেষে, মিনিট, মেষে একটু রাহু। বড় করে লিখি। হ্যাঁ, এবার আর মিথুনের কেউ চন্দ্র নাই ছাড়া স্যার, আর কেউ একাই। আছে? 5 ডিগ্রি 53 হ্যাঁ, মিনিট। তাহলে চন্দ্র বলেন কত ডিগ্রি?
17°24'। জি স্যার। হ্যাঁ স্যার মিথুনে চন্দ্র। কর্কট একাই আছে, কর্কটে শনি কত? 1°22'। না স্যার তারপরে একাই চন্দ্র একাই। কন্যায় হচ্ছে বৃহস্পতি একাই। 17°24'। কন্যায় বৃহস্পতি কত ডিগ্রি? কর্কটে শনি 22°52'। একাই আছে। হ্যাঁ তারপর 1°22'। তোমরা শুধু কেতু। কন্যায় বৃহস্পতি হ্যাঁ কেতু কত ডিগ্রি? একাই আছে স্যার। 5°53'। হ্যাঁ 22°52'। মঙ্গল, এরপর স্যার তুলায় কেতু বুধ, 5 জি শুক্র। স্যার শুধু কেতু মঙ্গল কত ডিগ্রি? 5°53'। 7°5'। হ্যাঁ বুধ বৃশ্চিকে আছে 19°41'। মঙ্গল বুধ শুক্র শুক্র 19°6'। 19°6'। হ্যাঁ ধনুতে রবি 7°5'। কত ডিগ্রি? বুধ আছে 19°41'। 19°47'। আর কেউ আছে? 3 4 5 শুক্র 6 7 8 9। 19°6'। হ্যাঁ ধনুতে রবি দশাটা দরকার। 11°47'। 4 5। আর কেউ নাই স্যার। স্যার দশা কি আজকে যুক্ত করব না দশার ক্লাস বিকালে আছে ওই সময় দিব? স্যার যার শনির মহাদশা চলছে কেন বিকালে তো দশা রয়েছে 45 নাম্বার। স্যার রাহুর দশা শুরু ক্লাস হয়েছে 2004 থেকে 2008 পর্যন্ত। বর্তমান দশাটা বলে বর্তমান শনির দশা দশাটা চলে। দরকার তো এখানে এই জন্য বলতেছি। শনির মহাদশাটা এটা লিখে রাখি। স্যার জাস্ট শনির মহাদশা চলছে এটা লিখে রাখেন শনির তাহলে মহাদশা আগে কত বিচারটা থেকে সুবিধা কত হবে। পর্যন্ত? 2024 টু 2043। স্যার বিকালে 2024 দশা আছে থেকে আর এখন হচ্ছে দশা দিয়ে আয়ুটা 2043। বিচার এই হতো এই জন্য। দশাটা একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে রাখেন। শুধু শনির মহাদশাটা এটা লিখে রাখলে দশা এটুকু এই লিখলে শনির দশায় যে অন্তর্দশাগুলো রয়েছে এইগুলো একটু স্ক্রিনে দিয়ে রাখেন। 2024 যে থেকে 6টা দশা 2043। পর্যন্ত প্রত্যেকটা দশার অন্তর্দশা স্ক্রিনশট দিয়ে ওইটা যে 6 পেজ হবে 6টা অন্তর্দশা একটু গ্রুপে দিয়ে রাখেন। যার সফটওয়্যার নেই সে ওই গ্রুপ থেকে দেখে নিতে পারবে। এমনকি আমাদের যদি ক্লাসের ভিতর প্রয়োজন হয় বোর্ডে লেখার জায়গা নেই আমরা ওটি দেখে নেব। বুঝতে পেরেছেন? গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ শুধু মহাদশা নয় কিন্তু অন্তর্দশা সহ। তার মানে আপনি কোন সিস্টেমে দিবেন? দশা এবং অন্তর্দশা। তাহলে এটা হচ্ছে অন্তর্দশা গ্রুপে ও দিয়ে দিচ্ছি বর্তমান অন্তর্দশা দিয়েছে। হ্যাঁ আর হচ্ছে বাকিটা মহাদশা উপরে আছে। জি স্যার অন্তর্দশা ঠিক দিচ্ছি আছে 2 পেজ আছে। ওকে চলবে। দুইজনে দিয়েছেন নাকি নাকি? ও হৃদয় নন্দী দিয়েছেন আর সুকান্ত সরকার দিয়েছেন। একজনেরটা ডিলিট করে দিই তাহলে হৃদয় নন্দী বাবুরটা ডিলিট করে দিলাম। একটা থাক। বর্তমানটা দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ দেখেন এই প্ল্যানেটে আমি কিন্তু আপনাদের বলেছি ডিগ্রি অনুযায়ীও আয়ু নির্ণয় করা যায়। 3টি গ্রহের ডিগ্রি অনুযায়ী। কোন 3টি গ্রহের বলেছি? আপনারা লিখেছেন বলেন। আরে লগ্ন রবি এবং চন্দ্রের ডিগ্রি থেকেও কিন্তু আয়ু নির্ণয় করা যায়। অষ্টম ভাবের ডিগ্রি থেকে আয়ু বিচার করা যায়। দুইটা ভিউটাতে কথা আমি বলে গেছি না, দ্বিতীয় আনমিউট সপ্তম করে ভাব বলেন। মারক এদের অন্তর্দশায় যে মৃত্যু সম্ভবপর এটি বলে গেছি না।
তাহলে 3টি গ্রহের ডিগ্রির কথা বলে গেছি না, একটু আগে লিখছেন যে কিন্তু রবি, চন্দ্র এবং লগ্ন, এই 3টি ডিগ্রি স্যার থেকে আয়ু বিচার করা প্রশ্নটা যায়। তাহলে শুনিনি সেটা স্যার, যদি আগে নোট না করেন, পেছনে তাহলে কথা আমি ওই বলতেছিল শর্টকাট তো। পদ্ধতি কি করে শিখাই দেবো আপনাদের? আচ্ছা, আগে চন্দ্র থেকে টেপ সার শিখান, শর্টকাটটা আমি পরে দিই। আগে শর্টকাট পেয়ে গেলে আর পরেরটা শিখবে না। তাহলে আপনার যে আমরা এই যে পদ্ধতি এই পদ্ধতি শনিপতি আছে স্থির রাশিতে, শনিপতি শনি স্থির রাশিতে বলতে শনি চর রাশিতে আছে, আর শনি যে ঘরে আছে এই ঘরের তাহলে আপনার অধিপতি হচ্ছে চন্দ্র হচ্ছে আমরা এই স্থির যে রাশিতে আছে। পদ্ধতি আমরা লিখলাম আয়ু বিচারে, এই পদ্ধতিটাতে আপনার আমরা যদি বিচার করি ওই তাহলে চর দেখুন, স্থির জাতক সবাই একটু রাশিতে খাতা আছে। কলমে লিখে নিন, প্রত্যেকের খাতা কলমে। দেখুন, শনি আছে স্থির, শনি চর রাশিতে আছে, শনি যে ঘরে শনিপতি আছে স্থির রাশিতে, শনি আছে চর রাশিতে, চন্দ্র দেবতকে আছে, চন্দ্রের অধিপতি আছে হ্যাঁ বুধ স্থির রাশিতে চর আছে, স্থিরে। দেবতক রাশিতে, দেবতক আছে, দেবতক। হ্যাঁ দেবতক রাশিতে আছে। তাহলে শনি আছে স্থিরে, আর শনির অধিপতি আছে দেবতকে। শনি যে ঘরে বসে আছে তার অধিপতি দেবতকে আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের চন্দ্রের অবস্থান, তো চন্দ্র দেবতকে আছে, চন্দ্রের অধিপতি আছে স্থিরে। তাহলে এবার যোগ করে দেন। বুধ স্থির রাশিতে। মেবি আমরা তিনটা দেবতক পেলাম। আচ্ছা, তাহলে শনি গেল, চন্দ্র গেল, এবার হচ্ছে লগ্ন, লগ্নপতি চর রাশিতে আছে, লগ্নপতি শনি চর রাশিতে আছে, আর অষ্টমপতি রবি দেবতক রাশিতে আছে। 66 তিনটা দেবতক, তাহলে তিনটা মেবি আমরা 3টা দেবতক পেলাম, 2টা চর পেলাম। আর একটা স্থির 33 লেখো। এবার যোগ করো, যোগ করো। 3টা 66 আর দেখছেন দেবতক আপনারা? রাশিতে আছে একটি, দেবতক রাশিতে আছে তাহলে একটি। দেবতকের আয়ু কত? হুম, 66। 3টা দেবতক 66, 3টা চর 66 লিখুন, স্থির দেবতক। 2টা স্থির চর হচ্ছে শনি, 84 করে 2টা স্থির লিখুন, রাশিতে আর একটা শনি। স্থির 33 আর লিখুন। আছে এবার যোগ করুন, যোগ করে আপনার হচ্ছে 6 দিয়ে ভাগ চর করুন। রাশিতে শনি। এইটটি ফোর যোগ 84, তার দেবতক হচ্ছে 3টা, আর আর 66 স্থির যোগ একটা, 66 যোগ 66, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। 32 হবে জুনের অবস্থান, চর মানে রাশিতে শনি স্যার 2টা আছে, অষ্টম শনি নিজে বুধ, অবস্থান করছে এবং লগ্ন বুধ, চন্দ্রপতি, চন্দ্র 2টা ও চর হলে জন্মপতি 84 বুধ। 84 আচ্ছা, যোগ হবে স্যার। হ্যাঁ, এর জন্য যোগ 32 বছর। তাহলে আমরা কি গেলাম, জিনিসটা আপনাদের ভিতর থেকে একজন বলেন। আর একটা হবে স্যার 33, এই 32। প্রথম হচ্ছে শনির অবস্থান, তো শনি বুধের অবস্থান স্যার আছে চন্দ্রপতি, সপ্তমে, শনির জন্য আমরা নিলাম চর রাশিতে, তার জন্য আচ্ছা নিলাম কত? চন্দ্রপতি, চন্দ্র যে 63 স্থানে অবস্থান বছর। করছে তার অধিপতি বুধ, সেটা কেন? স্থিরে বসে আছে, এর জন্য 32 বছর স্যার। শনির জন্য ও আচ্ছা আচ্ছা, শনি সপ্তমে বসে আছে তার জন্য নিলাম 84 বছর। এই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে লগ্নপতি শনি চর রাশিতে, তার জন্য নিলাম 84 বছর। তারপরে হচ্ছে 84, চন্দ্র, চন্দ্র চন্দ্র হচ্ছে দেবতক রাশিতে, তার জন্য নিলাম 66 শনির জন্য বছর। 84, লগ্নপতি শনির জন্য, লগ্নের এইবার অধিপতি চন্দ্রের অধিপতি বুধ, বুধ হচ্ছে চর স্থির রাশিতে, বুধের জন্য নিলাম এই 32 বছর। তারপরে হচ্ছে লগ্ন 84 বছর। স্থির চর রাশিতে, চর চন্দ্র রাশির জন্য দেবতকে এর জন্য 66 বছর। অষ্টমপতি, ও অষ্টমপতি হচ্ছে রবি, রবি চর স্থির দেবতকে, ও হ্যাঁ দেবতকে আছে, তার জন্য নিলাম 66 বছর। চন্দ্রের অধিপতি এই বুধ 66 হচ্ছে বছর। স্থির রাশিতে, এর জন্য 32 বছর। বাকি 66 বছর অষ্টমপতি কই, আর 66 বছর কিসের জন্য নিলাম? চন্দ্রপতি আর লগ্ন আছে অষ্টমপতি স্যার, চন্দ্রপতি বুধ, বুধ তো নিলাম 32। অষ্টমপতি দেবতকে আছে স্যার, হ্যাঁ এর জন্য 66 বছর স্যার। অষ্টমপতি রবি তো নিলাম। শনিপতি, শনির অবস্থান যে শনি যে মানে তার অধিপতি দেবতক আছে স্যার। চর স্থির দেবতক, হ্যাঁ সেটা চন্দ্র চন্দ্র দেবতকে একটা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক 66, আছে ঠিক আছে। আর চন্দ্রপতি এবার যোগ করেন, কেবল যোগ করেন।
চন্দ্রপতি বুধ আর হচ্ছে আনসার অষ্টমপতি স্যার, অষ্টমপতি আর অষ্টম শনিপতি। 96 তাকে 6 দিয়ে ভাগ করুন 66 তো তিনটা। আর শনিপতি, শনির অবস্থান যে শনি যে শনি- স্থানে বসে তারও অধিপতি দেড়তকে আছে স্যার। দেড়শকে আছে। হ্যাঁ, এর জন্য একটা 66 স্যার। 66 এবার যোগ করেন, কেউ একজন যোগ করেন। আনুমানিক আপনার 60 বছর তারা 398 স্যার। 398 জি স্যার। তাকে 6 দিয়ে ভাগ করুন। তাহলে এইবার কিন্তু আমরা এক পদ্ধতিতে পেলাম 66 বছর, নোট করে রাখেন কিন্তু 63 একটা পদ্ধতিতে আমরা 66 পেলাম সাড়ে 66 বছর, 66 এখানেই সমান সমান দিয়ে 66.5 রাখি 66 বছর। 66 হ্যাঁ, বছর। আনুমানিক আমরা 66 বছর তার আয়ু ধরে নিতে পারি। এইবার চন্দ্র 17 ডিগ্রি 24 মিনিটে আছে, চন্দ্র 17 ডিগ্রি 24 মিনিট। তাহলে কোন নক্ষত্রে আছে? মিথুন রাশি 17 ডিগ্রি 24 মিনিট, মানে প্রথম 6 ডিগ্রি 40 মিনিট হচ্ছে মৃগশিরা, তারপরে আদ্রা নক্ষত্র 13 ডিগ্রি 20, মানে 13 6 19, 20 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনার মৃগশিরা নক্ষত্র। তাহলে মৃগশিরা আদ্রা নক্ষত্র 20 ডিগ্রি পর্যন্ত, কিন্তু 17 ডিগ্রি 24 মিনিট পর্যন্ত হচ্ছে চন্দ্র অবস্থান করেছে। তাহলে এর গতি, এই নক্ষত্রের গতি কত পর্যন্ত? 20 ডিগ্রি পর্যন্ত না? তাহলে 20 ডিগ্রি বিয়োগ 17 ডিগ্রি 24 মিনিট, 20 ডিগ্রি বিয়োগ 17, 20 ডিগ্রি বিয়োগ হচ্ছে 20 ডিগ্রি বিয়োগ হচ্ছে 17 ডিগ্রি 24 মিনিট। তাহলে 24 36, হাতে কিছু নয়, 17 আর কত হলে 20 হয় 3, হ্যাঁ তাহলে স্যার, 20 3 ডিগ্রি পর্যন্ত। ডিগ্রি 36 মিনিট। তাহলে হ্যাঁ। নক্ষত্রের অবস্থান হচ্ছে 3 ডিগ্রি 36 মিনিট, নক্ষত্র সামনে পাচ্ছে, সামনে তার হ্যাঁ হ্যাঁ 17 আর 18, হ্যাঁ 2 ডিগ্রি 36 মিনিট, 2 ডিগ্রি 36 মিনিট, 24 মিনিট এই 2 ডিগ্রি 36 মিনিট। এইবার 2 ডিগ্রি 36 মিনিট কিন্তু এই নক্ষত্রটা পেয়েছে। তাহলে 2 ডিগ্রি 36 মিনিট সময় কত সময়? স্যার ঘন্টা, ঘন্টায় কত? স্যার দুই আর 2 ডিগ্রি হবে স্যার স্যার। 2 ডিগ্রি 40 ঘন্টা থেকে 10 ডিগ্রি, 2 ঘন্টা 36 মিনিট 2 ডিগ্রি কেন 76 2 ঘন্টা মিনিট 36 মিনিট কি করে হলো? 24। এটা তো 2 ডিগ্রি 36 মিনিট হলো। 1 ডিগ্রি সমান 1 ঘন্টা নয়। এইবার নক্ষত্রের অবস্থান আমরা জানি সাধারণত কয় ঘন্টা? একটি নক্ষত্র কয় ঘন্টা? চন্দ্রের গতি কত স্যার জানেন বলতে আপনি? স্যার 2 ঘন্টা 36 মিনিট। হ্যাঁ হ্যাঁ 12 ডিগ্রি যেহেতু যায় স্যার, সেক্ষেত্রে প্রতি এক মানে মিটার প্রতি সেকেন্ড লাগে। এটা তো স্যার একদম যেহেতু আমার জানা আছে সেটা স্যার চন্দ্র প্রতিদিন 12 ডিগ্রি যায় স্যার, এভারেজ স্যার। 12 ডিগ্রি যেহেতু যায় স্যার, সেক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় স্যার, মানে 1 ডিগ্রি অতিক্রম করতে চন্দ্রের লাগে 1 ঘন্টা 48 মিনিট। হুম মানে চন্দ্র 1 ডিগ্রি নীরজ অতিক্রম স্যার, করতে 1 এই ঘন্টা ক্ষেত্রে 48 আপনাকে মিনিট লাগে। সহযোগিতা করতে তো হবে। সেক্ষেত্রে 2 ডিগ্রি যেহেতু তার অঙ্কের অতিক্রম ক্ষেত্রে করবে স্যার, তো 1 ঘন্টা 48 মিনিটকে আমরা 2 দ্বারা গুণ করে আমরা এটা বের করতে পারি। এটা হচ্ছে স্যার একদম যেহেতু আমার জানা আছে সেটা বলবো। হুম আর একটা পদ্ধতি হচ্ছে তারা যদি বিশদভাবে শিখতে হ্যাঁ, চায় তাহলে সামনে দেখতে পাচ্ছি। হবে মানে 1 দিবসে চন্দ্রের গতি কত, সেক্ষেত্রে হচ্ছে ওই 1 ঘন্টায় চন্দ্রের গতি কত, ওইটাকে পাটিগণিত করে বের করতে হবে স্যার। শর্টকাট পদ্ধতিতে যেতে হবে না সঠিক পদ্ধতিতে স্যার। যেতে পারবো আমরা? স্যার এখানে আমি যদি বলি স্যার, আমি যদি বলি এখানে আমার হ্যাঁ এই 2 ডিগ্রি 36 মিনিট বাকি আছে, মানে সামনে পাচ্ছে চন্দ্র। তা চন্দ্র 12 ডিগ্রি, হ্যাঁ 12 ডিগ্রি 12 ডিগ্রি, মানে একদিনে যদি জয়ন্ত স্যার যেটা বলতে স্যার, হ্যাঁ, বলে নিয়ে যাও। পদ্ধতিতে যেতে হবে স্যার। তাহলে পলে করা বের করে দেন। এখানে একটু কথা আছে, সঠিক পদ্ধতিতে যেতে কি গেলে কথা তো আছে? স্যার আমাদের যেমন একটা আছে 1 একটি ডিগ্রি তিথি সমান সমান 60 মিনিট। 24 ঘন্টা, একটি তিথি সমান কখনো 27 এটা হচ্ছে ঘন্টা, আমাদের ওই একটি তিথি সমান আর্ক 21 ঘন্টা। আর্ক মিনিট যেটা
আবার নক্ষত্র কিন্তু এখানে একটি নক্ষত্র আমরা সমান 27 ঘন্টা, প্রশ্নবল থেকে বের করবো একটি স্যার। নক্ষত্র সমান 21 ঘন্টা, একটি নক্ষত্র সমান 24 ঘন্টা। এটাকে তো আমরা তাহলে পলে এই নিয়ে যাবো। নক্ষত্রের যে ক্ষয় এবং নক্ষত্রের যে বর্ধিত অংশ, এটি কিভাবে হয় এটি আগে আপনাদের জানতে হবে। সেটি কিন্তু আমরা জানি না। হুম। এটি অনেক অনেক কঠিন থেকে কঠিনতর অংশ। যে একটি তিথি কখনো বর্ধিত হচ্ছে, দেখবেন যে ত্রহ স্পর্শ হচ্ছে, মানে 3টি তিথি একই দিনে পাচ্ছে, তার মানে ওই দিনে কিন্তু আপনার কোনো ক্রমেই 24 ঘন্টা পাচ্ছে না। যেমন ত্রহ স্পর্শ এই বারে গেছে, এই গত মঙ্গলবারে গেছে। দেখেন তো গত মঙ্গলবার কয় তারিখ গেছে? মঙ্গলবার একটু দেখে আসেন। উম মধুকৃষ্ণ ত্রয়োদশী, না না, ওই সরি, ঈদের আগের দিন। ঈদের আগের দিন হচ্ছে ত্রহ স্পর্শ। তাহলে ঈদ গেছে কবে? ঈদ হবে হচ্ছে 20 তারিখ, মানে শুক্রবার 21 তারিখে ঈদ হবে। তাহলে ঈদের আগের দিন, ওই সরি 19 তারিখ, দেখেন 19 তারিখ থেকে 19 তারিখের পঞ্জিকাটা বের করেন, একটু বুঝে আসেন আপনারা। 19 তারিখ বৃহস্পতিবার, মানে চৌঠা চৈত্র, বাংলাদেশ মতে 5ই চৈত্র, 19শে মার্চ, হিজরি 29 রমজান। এদিন বৃহস্পতিবার। দেখেন অমাবস্যা তিথি আছে সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, মানে বৃহস্পতিবার সকাল। এটি কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতিবার সকাল। তাহলে সূর্যোদয় হয়েছে 6টা 16 মিনিট, 7টা 26 মিনিট পর্যন্ত হচ্ছে অমাবস্যা তিথি ছিল। তারপরে হচ্ছে প্রতিপদ তিথি আরম্ভ হয়ে শেষ রাত্র 6টা 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত ছিল। তাহলে সকাল 7টা 26 মিনিট থেকে শেষ রাত্র 6টা 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তার মানে কি 24 ঘন্টার 1 ঘন্টা কম, আর হচ্ছে 11 15, 1 ঘন্টা 15 মিনিট কম। বিয়োগ করেন একটু, 7টা 26 মিনিট 23 সেকেন্ড মাইনাস হচ্ছে 6টা 11 মিনিট 37 সেকেন্ড। বিয়োগ করেন। করেছেন? কেউ করেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড, মানে 24 ঘন্টা থেকে কম নাকি? মানে সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত অমাবস্যা ছিল, পরের রাত শেষ রাত্র 7টা 26 মিনিট 23 সেকেন্ডের পর্যন্ত যদি প্রতিপদ তিথি থাকতো তাহলে 24 ঘন্টা হতো। 1 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড। মানে একই টাইম যদি হতো, তাই না? 1 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড। কি উত্তর দেন না কেন? ঝুমা চৌধুরী, আপনি বললেন না কেবল কথা? তাহলে 7টা 26 মিনিট 23 সেকেন্ডে অমাবস্যা শেষ হয়েছে। শেষ রাত্র বা পরের দিন সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত যদি যেত তাহলে 24 ঘন্টা হতো। তাহলে 24 ঘন্টা থেকে 1 ঘন্টা 14 মিনিট না কত বের করেছেন, এটা কম হয়েছে, কম হয়েছে না? এবং ওই শেষ রাত্র 6টা 11 মিনিটের পরে 6টা 16 মিনিটে হচ্ছে পরের দিন সূর্যোদয় হচ্ছে 6টা 14 মিনিটে। জি স্যার। তাহলে 6টা 11 মিনিট 3 মিনিট সময় বাকি থাকার কারণে গ্রহ স্পর্শ হয়েছে। তাহলে 24 ঘন্টার সূর্যোদয়ের মাত্র 3 মিনিট সময় কম পেয়েছে তিথিটা, তার জন্য 3 তিথি স্পর্শ করেছে। পরের দিন দেখেন সূর্যোদয় হয়েছে 6টা 14 মিনিট 14 সেকেন্ডে। স্যার তাহলে 6টা 14 মিনিট 14 কমেছে। সেকেন্ড, আর এখানে আছে 6টা 11 মিনিট 37 সেকেন্ড। তাহলে 11 আর 3 14, 3 মিনিটেরও কম, 2.5 মিনিট প্লাস। 2.5 মিনিট প্লাসের কারণে এই দিন ত্রহ স্পর্শ হয়েছে, মানে 3টি তিথি স্পর্শ করেছে। এইবার ওইখানে নক্ষত্র দেখেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্র 5টা 30 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তাহলে পরের দিন আপনার 5টা 30 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত যদি রেবতী নক্ষত্র থাকে তাহলে 24 ঘন্টা হবে নাকি? আরে কি এর উত্তর দেন না কেন? এই জিনিসগুলো বোঝা যায় না?
তো পরের দিন 20 তারিখে রেবতী নক্ষত্র আছে কয়টা পর্যন্ত? শেষ রাত্র 4:34 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। বিয়োগ করেন নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে 5:30 মিনিট 54 সেকেন্ড থেকে বিয়োগ করেন 4:34 মিনিট 45 সেকেন্ড। জি স্যার। তো হয় হবে স্যার, হবে তো। বুঝে গেল। 56 মিনিট 9 সেকেন্ড কি কম না বেশি? 24 ঘন্টা থেকে 56 মিনিট 9 সেকেন্ড কি কম না বেশি? কম। কি করে বুঝলেন? আপনার হাতে কি পঞ্জিকা আছে? হ্যাঁ, তাহলে শেষ রাত্র 5:30 মিনিট আর শেষ রাত্র 4:34 মিনিট, তাহলে 1 ঘন্টা কম, বা যে কয় মিনিট হয়েছে সে কয় মিনিট কম। তাহলে এই নক্ষত্রটা তো 24 56 ঘন্টার মিনিট কম পেয়েছে। 9 সেকেন্ড কখনো কখনো তো নক্ষত্র 24 ঘন্টার বেশি পাচ্ছে। কম তো স্যার। বেশি পেয়ে যেদিন 27 ঘন্টা হচ্ছে সেই কম দিনের স্যার। এই ডিগ্রি 2 ডিগ্রি বুঝেছো 36 স্যার? মিনিট, আর যেদিন হচ্ছে আপনার 21 ঘন্টা পাবে সেই দিনের আছে 2 স্যার। স্যার, ডিগ্রি 36 মিনিট কি একই সময় হবে, সেটি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এত সময় নিচ্ছি। জি স্যার। ফিরোজ স্যার আপনি বলেন, যে দিনের নক্ষত্রের অবস্থান 27 ঘন্টা হবে সেই দিনের 2 ডিগ্রি 36 মিনিটে নক্ষত্রের যে গতি থাকবে, আর যেদিন 21 ঘন্টা হবে নক্ষত্রের অবস্থান সেদিন কি 2 ডিগ্রি 36 মিনিট সমান একই হবে? গতি কম থাকবে। 21 ঘন্টা মানে গতি কম থাকবে, বেশি থাকবে। তাহলে নক্ষত্রের গতি অনুযায়ী আমাদের ডিগ্রির ওই পল বের করতে হবে। চন্দ্রের গতি মানেই তো নক্ষত্রের গতি, মানে আমার তো যেতে হবে সেই জায়গায় চন্দ্রের গতিতে। আমি পরবর্তীতে আসতেছি এই কথায়। তাহলে নক্ষত্রের অবস্থানটা আসবে কার থেকে? না স্যার, নক্ষত্রের যেদিন জন্ম 21 হয় ঘন্টা চন্দ্র দিন থেকে। নক্ষত্রের গতি বেশি আবার থাকবে স্যার। চন্দ্রের জন্ম একই হবে হয় না কোথা স্যার, থেকে? আলাদা হবে স্যার। চন্দ্রের জন্ম হয় গতি তিথি কম থেকে। থাকবে, আর 27 ঘন্টা দিলে তিথি সেদিন থেকে। নক্ষত্রের গতি তাহলে বেশি থাকবে। তিথির সময়ের উপর নির্ভর করবে নক্ষত্রের সময়। তাহলে তিথির সময় এখন চন্দ্র হচ্ছে রবির স্যার, নক্ষত্রের গতি সমসপ্তমে। না চন্দ্রের গতি স্যার। দেখেন, এই যে প্ল্যানেটে যে জন্মগ্রহণ করেছে, রবি 11 ডিগ্রি হ্যাঁ 47 মিনিটে আছে, আর হ্যাঁ চন্দ্র হচ্ছে 11 ডিগ্রি 47 মিনিট পার করে সে 27 ডিগ্রি 24 মিনিটে আছে, মানে পূর্ণিমা পার হয়ে প্রতিপদ তিথিতে পড়ে গেছে। 17 চন্দ্র তো তাহলে 11 তিথি থাকে। 47 আর 17 24, মানে 11 আর হচ্ছে কত? হ্যাঁ, কৃষ্ণপক্ষের প্রতিপদে আছে। তো প্রতিপদের কত ডিগ্রিতে গেছে? কৃষ্ণপক্ষের প্রতিপদের কত ডিগ্রিতে গেছে? 11:47 বিয়োগ 17:24 বিয়োগ দেন 11:47। স্যার, বুঝছেন? 27টা এটা তো মনে হয় 17 ডিগ্রি হবে স্যার। 17 ডিগ্রি 24 মিনিট বিয়োগ 11 ডিগ্রি 47, মানে 47 মিনিট কৃষ্ণ প্রতিপদে আছে স্যার। বিয়োগ দিয়েছেন। 5 ডিগ্রি 37 মিনিট হয়েছে। তাহলে 5 ডিগ্রি 37 মিনিট হচ্ছে কৃষ্ণপক্ষে প্রবেশ করেছে। 5 ডিগ্রি 37 মিনিট সে কৃষ্ণপক্ষে প্রবেশ করেছে। তাহলে কৃষ্ণপক্ষে তিথি কত সময় পাইছে? সময় তাহলে কিভাবে বের করতে হবে? বের আপনার করে দিতে হবে না, শিক্ষার্থীদের তো শেখাতে হবে। তাহলে 12 ডিগ্রি প্লাস মাইনাস, এমনকি 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি হচ্ছে চন্দ্রের গতি। 13 ডিগ্রি 20 পর্যন্ত চন্দ্রের 5 গতি আছে। ডিগ্রি 37 মিনিট হবে স্যার। 11 নিচেই নেই, আর 13 ডিগ্রি 20 উপরে 5 চন্দ্রের ডিগ্রি গতি নেই। 37। এফিমেরিসে তাই বলে, তাই তো? হ্যাঁ স্যার, এটাই স্যার। তাহলে 11 থেকে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে ধরে নিলাম আমরা মাঝখানে জেকে দেব কৃষ্ণপক্ষে স্যার 5 যেটি ডিগ্রি বলেছেন যে এই চন্দ্রের গতি কত 12 ডিগ্রি, সময় আমরা পাইছে, এখন ধরলাম 12 সময় বের ডিগ্রি। করতে হবে। তাহলে 12 ডিগ্রি চন্দ্রের গতি যদি হয়, তাহলে 5 ডিগ্রি কত মিনিট পর্যন্ত আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ধরেন 6 ডিগ্রি আসছে। তাহলে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির মাঝামাঝি আসছে। মাঝামাঝি।
সবাই বুঝতে পারছেন, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির মাঝামাঝি আসছে। তাহলে মাঝামাঝি অবস্থানে যখন আসছে, কৃষ্ণা হ্যাঁ স্যার, এটাই প্রতিপদের মাঝামাঝি যখন আসছে, তখন দেখতে হবে হচ্ছে সৌর মাস। সৌর মাস কোনটা? সৌর মাস কিভাবে বুঝবো এই প্ল্যানেট থেকে? সৌর মাস মানে রবি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ। 5°37'। তাহলে পৌষ সৌর মাসে রবি যেদিন 11°47' আছে, হ্যাঁ স্যার। খুব মাঝামাঝি ভালো করে বুঝুন। পৌষ মাসের সূর্য যেদিন 11°47' আছে, সেই দিনে চলে যান। দেখেন কোথায় যাচ্ছি, পৌষ মাস বের করেন সবাই। কত? পৌষ মাসে 12 তারিখ। হ্যাঁ স্যার 12 তারিখে রবির ডিগ্রি হচ্ছে 11°58'। তার মানে 11°47। হ্যাঁ ঠিকই আছে, 11°47'। এই দিনে হচ্ছে আপনার রবির ডিগ্রি, আমরা সূর্য মাসের রবির ডিগ্রি পেলাম। তাহলে সূর্য মাসের রবির ডিগ্রি আমরা যখন পেলাম, এটা সৌর মাস, 12ই পৌষ অর্থাৎ 28শে ডিসেম্বর। তাহলে 12ই পৌষ আমরা রবির ডিগ্রি পেয়েছি। এই দিনের তিথির গতি, এই দিনের পৌষ তিথির মাসের গতি 12 কি তারিখে আছে? যান। তিথি কয় পৌষ ঘন্টা মাসের 12 পর্যন্ত আছে তারিখে। দেখেন তো। এর আগের দিনের সঙ্গে এই দিন বিয়োগ করেন, অর্থাৎ আগের দিন কত আছে? হ্যাঁ স্যার। নবমী তিথি, আর সপ্তমী তিথি আছে 9টা 27 মিনিট 42 সেকেন্ড। লেখেন 9টা 27 মিনিট 42 সেকেন্ড, 11ই পৌষ। এইবার 12ই পৌষ আছে হচ্ছে অষ্টমী তিথি, এত পর্যন্ত, পরে নবমী, শেষ রাত্র, এত ওই সেই তুলস্পর্শ। দেখেন ওই সেই তুলস্পর্শ কিন্তু এসে গেছে। এই যে একদিন আগে যে তুলস্পর্শ, এই দিনেও কিন্তু সেই দিনে তুলস্পর্শ, মানে এই 16 মাস দেখে। দেখছেন? দেখেন ওই যে 20 তারিখে দেখলেন না, আজকের যে 20 তারিখ, 20 তারিখে ক্লাস হচ্ছে, তা 19 তারিখে আপনারা কিন্তু গ্রহ স্পর্শ দেখেছেন। অর্থাৎ এই রবির ডিগ্রি দিয়েই কিন্তু এই দিনে ওই গ্রহ স্পর্শ আসছে। অর্থাৎ সৌর মাস সূর্য সিদ্ধান্ত মত, আর চন্দ্র সিদ্ধান্ত মানে চান্দ্র মাস, যেটা চন্দ্রের যে মাসটা। চন্দ্র 2.5 দিন ধরে এক এক রাশিতে অবস্থান করবে। সে যখন এই 17°24' থেকে, মানে সরি 11°47' থেকে যাত্রা শুরু করে পরবর্তী 11°47' পর্যন্ত আসতে যে সময়টুকু লাগবে সেটি হচ্ছে 1 মাস। ঠিক তো নাকি? চন্দ্রমাস, বুঝতে পারছেন? আর সূর্য হচ্ছে তার এই 30° অতিক্রম করতে যে কয়দিন লাগবে, এক ঘরে 30°, সেটি হচ্ছে তার 1 মাস। তাহলে দুটির সময় কিন্তু এক নয়, যার জন্য সূর্য কখনো 32 দিনে মাস হচ্ছে, কখনো 29 দিনে মাস হচ্ছে, কখনো 28 দিনে মাস হচ্ছে। কেন হচ্ছে? 28 দিনে হচ্ছে না, 29 হচ্ছে। তো 29 দিন কেন হচ্ছে? ওই যে মকর ক্রান্তিতে যখন সূর্য অতিক্রম করে, সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6 মাস কখনো আপনারা 29 দিনে হতে দেখেছেন? পৌষ মাস যে 29 দিনে হয়, কেন হয়? সূর্য মকর ক্রান্তিতে প্রবেশের আগে তার গতি হ্রাস পায়। এটা বললে আসলে বুঝতেছেন না আপনারা অনেকে। যাই হোক, ওই তিথিটা বিয়োগ করেন, আমরা এখানে আসি। তাহলে 24 ঘন্টা 43 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা 43 সেকেন্ড হচ্ছে আমার এই দিনের তিথির গতি। তাহলে 43 সেকেন্ড বাদ দিয়ে দেন, শিক্ষার্থীদের সহজে বুঝতে দেন। 24 ঘন্টা, ফুল 24 ঘন্টা আছে এখানে। তাহলে 24 ঘন্টা থাকলে নক্ষত্র 24 ঘন্টাই আছে, এটি দিয়ে আগে বুঝুন। তাহলে 24 ঘন্টায় কয় দণ্ড কয় পল? 24 ঘন্টা মানে 60 দণ্ড, 60 দণ্ড, 60 অহরাত্র। তিথি 24 ঘন্টা, 24 ঘন্টা হ্যাঁ? 43 সেকেন্ড স্যার। কি হবে? হ্যাঁ, সেটা হিসাব করে দেবেন, ওনাদের হিসাব করে দেখায় দেন। 24 ঘন্টা সমান 24 ঘন্টা সমান হচ্ছে 60 দণ্ড। এই দণ্ড, এই ব্লু কালারে লেখা দেখেন,
24 ঘন্টা 60 সমান দণ্ড। 60 দণ্ড। তাহলে 60 দণ্ড 3600 পল স্যার। গুণ 60 সমান পল। 3600 গুণ পল হয় স্যার। 60 সমান হচ্ছে পল। 60 দণ্ড হইলে পল হবে 3600। তাহলে 2 ঘন্টা 36 মিনিট 2 ঘন্টা 3600 ও না, পল। 60 24 ঘন্টা সমান হচ্ছে 60 দণ্ড 60 পল। হ্যাঁ 60 এইবার 60 24 ঘন্টা 24 ঘন্টা মানে 30 ডিগ্রি। 24 ঘন্টা মানে হচ্ছে 12 ডিগ্রি, মানে 2.5 ডিগ্রি সমান 2.5 ডিগ্রি সমান হচ্ছে না 2.5 দণ্ড সমান হচ্ছে 1 ঘন্টা। 2.5 দণ্ড সমান 1 ঘন্টা। সেটা কিভাবে শিক্ষার্থীদের একটু বুঝায় দেন। 12 দুগুণে 24 7 6 30। 12 দুগুণে 24 7 6 30। বুঝতে পেরেছেন সবাই? 2.5 দণ্ড সমান 1 ঘন্টা। কেন? 24 কেন? ঘন্টা হ্যাঁ 1 দণ্ড 12 সমান ডিগ্রি 24 স্যার। মিনিট। তাহলে 1 দণ্ড সমান 24 হ্যাঁ মিনিট। তাহলে 1 দণ্ড সমান 24 মিনিট। 2.5 ঘন্টা লিখলাম মানে 1 মানে দণ্ড হচ্ছে সমান হচ্ছে 1 24 ঘন্টা মিনিট। স্যার। তাহলে এবার 60 দণ্ড 1 সমান ঘন্টা। কত মিনিট? এখানে স্যার 1 দণ্ড সমান স্যার 24 মিনিট। তাহলে 60 দণ্ড সমান কত মিনিট? 24 গুণ 60 নাকি 1440। নীরজ স্যার ঠিক আছে? সমান 24 মিনিট স্যার। 1440। তাহলে 1440 হচ্ছে আমাদের মানে কয় ঘন্টা? কয় ঘন্টার দণ্ড? 12 ঘন্টা। না স্যার 3 1440 স্যার। 5 দণ্ডে কত হচ্ছে? 1440। আমি 1460 লিখেছি। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ 24 ঘন্টা। হ্যাঁ 24 ঘন্টায়। না স্যার তাহলে এবার 60 12 দণ্ডে ডিগ্রি সমান হচ্ছে 60 24 দণ্ডে ঘন্টা। মানে 24 ঘন্টায় আমাদের এখানে লেখেন 1440 মিনিট। 12 ডিগ্রি তাহলে এখন সমান 12 ঘন্টায় বের কোথায় করতে লিখবো হবে। আমি? হাত কি মুছে ফেলবো? হাত তো দরকার আয়ুর ক্ষেত্রে এখন। 12 ঘন্টাতে এর অর্ধেক হবে। 12 ডিগ্রি সমান নিচে লিখলে কি দেখতে পাচ্ছেন আপনারা? এর নিচে 24 দেখেন তো। ঘন্টা দেখা যায় স্যার। দেখা যায়? আচ্ছা 12 ডিগ্রি 1440 মিনিট সমান হচ্ছে হচ্ছে স্যার আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টা 12 ডিগ্রি সমান 24 মানে ঘন্টা। 60 দণ্ডে। এই তাহলে 2 ডিগ্রি 36 মিনিট সমান কয় ঘন্টা? 2 ডিগ্রি 36 মিনিট সমান কত ঘন্টা? এটা কিভাবে বের করবেন বলেন? আগে তো বের করে সবাইকে শিখায় দেন। 1 ডিগ্রি সমান 120 মিনিট কিন্তু 2 ডিগ্রি 36 মিনিট। দেখা যায় স্যার। Yes, sir. আগে 1 ডিগ্রি বের করে ফেলি স্যার। 1 ডিগ্রি সমান 120 মিনিট কিন্তু 2 ডিগ্রি 36 মিনিট। তো 20 দুগুণ 20 40 300 মিনিট। 300 মিনিটে কত বল? দেন
তো বল। তো স্যার 300 মিনিট আছে আরে সাধারণত 24 ঘন্টা আছে মানে 1440, মিনিট তাহলে 2 ঘন্টায় কত হয়? এখন আবার 24 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 12 ইয়ে, 12 ইয়ে, 144 দিন তার আয়ু মাত্র 24 ভাগ 2 24 ডিগ্রিতে। 300 ভাগ 24 12.5 পল স্যার। আমার নক্ষত্রের অবস্থান হচ্ছে 2 ডিগ্রি 34 মিনিট। 12.5 12.5 পল। আরে 24 ডিগ্রি মানে 24 ঘন্টা নাকি 24 ঘন্টা সমান কি কি করলেন? এটা 24 কি ঘন্টা? 24 ঘন্টা হচ্ছে 1440 পল ও মিনিট। তো 12.5 পল হয়েছে স্যার। হ্যাঁ, আমার 24 ঘন্টায় কত পল? 24 ঘন্টায় কত পল সেটা বলেন। 24 ঘন্টা আমার 3600 পল। তাহলে আপনার এই 2 ঘন্টায় কত পল? 340 2 ঘন্টায় হ্যাঁ 40 আচ্ছা 2 ঘন্টাতে 24 কত পল হবে? হয়ে গেল আমার ইয়ার। 40 মিনিট। 24 আপনার 2 ঘন্টায় হচ্ছে ডিগ্রি 36 মিনিট সমান 1440 কয় মিনিট ঘন্টা? স্যার। 12 ডিগ্রি সমান 24 ঘন্টা। 24 ঘন্টায় আমার তাহলে 12 3600 ডিগ্রিতে পল। 24 ঘন্টা হলে 2 ডিগ্রিতে কয় ঘন্টা? 2 ঘন্টায় আচ্ছা 2 ঘন্টায় হবে নেন স্যার আপনি 10 সেটা কি পল। ঠিক আছে? আমার কথা হচ্ছে 12 ডিগ্রিতে 24 ঘন্টা মানে কি? 1 ডিগ্রি সমান 2 ঘন্টায় 2 ঘন্টা। আড়াই আড়াই 5 পল হবে। তাহলে 2 ডিগ্রি সমান 4 ঘন্টা। 4 ঘন্টা 36 মিনিট। 5 ঘন্টা আসবে 4 ঘন্টা 36 মিনিট আসছে দেখেন। আচ্ছা স্যার না 4 ঘন্টা 36 মিনিটে কত পল? স্যার 4 2 ঘন্টা ডিগ্রি 36 36 মিনিট মিনিট। হ্যাঁ 4 ঘন্টা হ্যাঁ 36 মানে 72 মানে 5 ঘন্টা 12 মিনিট। 5 ঘন্টা 12 মিনিটে কত পল? 2 ডিগ্রি সেটা তো বের করেন। হচ্ছে 200 300 মিনিট। মিনিট আমরা তো মিনিটে নিয়ে গেছি স্যার। 2 ঘন্টা সমান হচ্ছে 2 ঘন্টা স্যার। হ্যাঁ 5 ঘন্টা 300 মিনিট 300 মিনিট 12 মিনিট হচ্ছে 60 দিয়ে ভাগ করলে তো 5 ঘন্টা 4 আসবে। এবং 48। আসছে স্যার। মিনিট সমান হচ্ছে আড়াই পল স্যার 4 ঘন্টা 34 মিনিট না স্যার, 34 মিনিটটাকে ডাবল করতে হবে স্যার। 30 পল তাহলে কত 5 হচ্ছে? ঘন্টা হচ্ছে 750 5 ঘন্টা 12 মিনিট স্যার। হ্যাঁ 780 পল। হ্যাঁ 780 পল গুণ হচ্ছে 12। হ্যাঁ স্যার এইবার ঠিক আছে 780 গুণ 12